ক্যাপ্টেন বিহান আরবিদ বেঁচে থাকতে তার চাচাতো বোনকে বিয়ে করবে না সে কখনো, তার উপর এমন বেয়াদব পাতপাগল মেয়েকে নেবার। আদরের নাতির রুক্ষ গলার কথা শুনে লতিফা বেগম একটু থতমত খেলেন। বুঝলেন ওপাশের নাতি তার ভীষণ খেপেছে, তাই তিনি নরম হয়ে বললেন, ও বিহান দাদুভাই, আমার সোনা মানিক, তুমি রাইগো না। আমার রাহা খুব ভালো, তুমি তো জানো, শুধু একটু দুষ্টুমি করে। ও যা করে তা দুষ্টুমি বলে না দাদি, ও অত্যন্ত অভদ্র বেহায়া পাজি একটা মেয়ে। ওই বেয়াদবকে দেখলেই আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। নাতির কথা শুনে লতিফা বেগম মিটিমিটি হাসেন, কণ্ঠ নামিয়ে বলেন, শরীরের রক্ত গরম হওয়াই তো ভালো দাদুভাই, বউ তো অমন হওয়াই চাই যাকে দেখলে শরীর মন চলাৎ করে চাঙ্গা হয়ে যায়, রক্ত উষ্ণ হয়ে যায়। দাদি, তোমার এসব অহেতুক কথা শোনার সময় নেই আমার। ও বিহান দাদুভাই, আমার লক্ষ্মী সোনা, তুমি তো রাহাকে নিয়ে সবটা জানোই, ওটাও জানো ওকে কেন তোমার কাছে দিতে চাই। তুমি দয়া করে হাঁ বলে দাও। ফোনের ওপাশে থেকে রুদ্র কঠিন আওয়াজে ভেসে আসে, আর কখনো এই বিষয়ে আমাকে কিছু বলবে না। এবারের ছুটিতে আমি বাড়ি ফিরছি না। আতকে ওঠেন লতিফা বেগম। নাতি তার প্রায় 1.5 বছর হয় বাড়ি ফিরে না, এবারও যদি না আসে। তাই দ্রুততার সাথে বলেন, না দাদুভাই, এসব বলো না, আমার কথাটা শুনো তুমি। ওপাশে থাকা বিহান বলল, সরি দাদি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এছাড়া কিছু বললে বলো, নয়তো রাখছি। আর দাদুভাই, শোনো আমার কথা, তুমি বাড়ি ফিরো, ওসব পরে দেখা যাবে। কোনো পরে টরে নয়, শুধু শুনে রাখো, এটা এই জীবনে সম্ভব নয়। 15 পাশ থেকে বিহান একটা নরম মেয়েলি সুর শুনতে পেল, যে আদো আদো কণ্ঠে বলছে, দেখো না দাদু, হাঁটুতে ব্যথা পেয়েছি। নরম মিষ্টি একটা স্বর, যেন পুরোটা আহ্লাদে গলে যাওয়া। কথাটা কর্ণগোচরে আসতে কপাল শুরু হয়ে গেল বিহানের। শুনতে পেল দাদি জিজ্ঞাসা করছে, আমার সান ব্যথা পেলি কি করে? পেয়ারা গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছে দাদি, ব্যাস। আর কিছু বলতে বা শুনতে হলো না। বিহানের মেজাজ চড়ে গেল। কল্পনা করলো ষোড়শী এক কিশোরীর কাদো কাদো মুখ। মেজাজ ক্ষিপ্ত হয়ে বিরক্তি আকাশ চুম্বি হলো। হাত কঠিন মুষ্টি বদ্ধ করে তাতে দাঁত চেপে শুধু ঠোঁট নাড়ালো, বিরক্তিকর। রাহা হয়তো ন্যাকামি সুরে দাদির কাছে মলম আবদার করেছিল, সেসব কিছু তোয়াক্কা না করে সে গট করে কলটা কেটে দিল। এখন মেজাজ তার খিটখিটে হয়ে আছে ওই রাবিশ মেয়েটার জন্য। সাবধান, কোথাও হয়তো এই মুহূর্তে তার কাছে বিরক্তি লাগবে। তাই দাদির থেকে বিদায় না নিয়েই কল কেটে দিল। ফোনটাও ত্যক্ত রূপে ছুঁড়ে ফেলল বিছানায়। লতিফা বেগম রাহাকে কাছে রাখলেন। কোথায় ব্যথা পেয়েছিস দেখি? তুলতুলে শরীর নিয়ে রাহা আরও এগিয়ে গেল দাদির কাছে। গা ঘেঁষে বসলো, পাটা উপরে তুলে বলল, এই দেখো। দেখবো কি করে? পড়েছিস তো? ও কি জিন্স না পিঞ্চ? ফ্রগের সাথে এসব পড়তে হবে কেন? এখন তুমি আমায় বকবে? মাও বকে দিল। আহ্লাদি স্বরে বলে রাহা কাঁদো কাঁদো মুখ করলো। লম্বা শ্বাস পেলেন লতিফা বেগম। এই মেয়েকে নিয়ে আসলেই তিনি ভারী চিন্তায় আছেন। এমন আহ্লাদি অবুঝ মেয়ে হয়তো ওর বয়সে আর কেউ হয় না। মেয়েটা বয়সের তুলনায় বেশি নরম, শহর সোজা, আর খুব আদুরে, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার খুব কাঙ্গাল। এমন না যে বাড়ির কেউ তাকে অবহেলা করে কিংবা কষ্ট দেয়, তবুও মেয়েটা সবার থেকে আদর পাওয়ার জন্য মুখিয়ে থাকে। আচ্ছা বকবো না, তবে মলম দিব কি করে? পরনের এসব জিন্স পিন্স খুলে ফেল। রাহা বড় বড় চোখ করে বলল, চি দাদি, তুমি কত দুষ্টু। প্যান্ট খুলতে বলো কেন? মতলব কি তোমার? ইটিস পিটিস করার ধান্দা নাকি? হু হু হু। লতিফা বেগম মেয়ের বাহুতে মৃদু স্বর দিয়ে বললেন, নড়ি, বাপ দেখাতে আসছে আমার সাথে। সেদিনও না তোকে গোসল করিয়ে দিলাম? দাদি, একদম পচা পচা কথা বলবে না, নয়তো আমি কিন্তু বাবাকে বলে দিব। 60 বছরের বৃদ্ধার মুখ মুচড়ালো। রং বাপ চাচার নুনির পুতুল। রাহা ভাব নিয়ে বলল, আমি তো পুতুলে, দেখো না পুতুলের মতো দেখতে সুন্দর, চাঁদের রঙের মতো গায়ের রং। রাহার এমন আদুরে মুখ, মেয়েটার হাসি দেখে লতিফা বেগমের অন্তর ঠান্ডা হয়ে যায়। তিনি হেসে রাহার মুখের দিকে তাকিয়ে থাকেন। এই মেয়েকে বিয়ে দিবেন কোথায় তিনি? বিয়ে দিয়ে থাকবেন কি করে? বাড়ির সব কটা মানুষ, আবার বাহিরে বিয়ে দিলে হবে জ্বালা। এই মেয়ের হুটহাট আবদার দুষ্টুমি কে সহ্য করবে? এমন আদুরে একটা মেয়েকে তার নাতি বিহান কেন পছন্দ করে না? সব সময় খ্যাট করে, যেন মেয়েটার জন্মের প্রথম দিন থেকেই বিহানের এই আচরণের শুরু। তিনি রাহাত থুতনিতে হাত দিয়ে চুমু খান।
নরম সুরে বলেন, আল্লাদিটা। রাহাও মুচকি করে হাসে। পরক্ষণে জিজ্ঞাসা করে, তুমি মনে হয় ফোনে কথা বলছিলে দাদি? কার সাথে কথা বলছিলে? বিদ্যার ধ্যান ফিরে এতক্ষণে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নাতি তার কল কেটে দিয়েছে। আরে বিহান দাদুভাইয়ের সাথে। নামটা শোনা মাত্রই বিস্ময়ের চোখ দুটি বড় হয়ে যায়। ব্রু নাচিয়ে জানতে চায়, ওই জলহস্তিটা তোমায় কল দিয়েছে? এ কেমন কথা রাহা? জলহস্তি মানে কি? এ কারণেই তো ও তোর উপর এত রাগ করে। রাহা মুখ ব্যাংসালো, স্থির কণ্ঠে বলল, তাতে আমার বইয়েই গেছে। আর কবে ঠিক হবি তুই রাহা? ওকে কেন শুধু শুধু রাগাস তুই? আমি রাগাই না, উনি এমনি এমনি আমায় সবসময় বকাবকি করে। রাগ যারে, খাটাস একটা। রাহা আর শুনি এসব রাহা আর যদি শুনি এসব। দাদির শক্ত কণ্ঠ শুনে রাহার চোখ তুলে তাকায়, গাল ফুলিয়ে দিয়ে বলে, আমার এখন তোমার কাছে আসাটাই ভুল হয়েছে। তুমি বরং তোমার আদরের নাতির সাথে পীড়িত করার, লাগবে না আমার মলম। রাহা লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো। রাহা, শুন কথাটা। মলম দিবি না হাঁটুতে? রাহা, বোন আমার শুন। দাদি আর কোনো ডাক অভিমানে রাহা সাড়া দিল না। মেয়েটা বড্ড উবুজ আর জেদি। খানবাড়িতে বড় জ্যেষ্ঠ হলেন লতিফা বেগম। মৃত স্বামীর 3 পুত্র আর 2 মেয়ের জননী তিনি। 3 ছেলে, রায়হান খান, আরমান খান, সাদমান খান একসঙ্গেই থাকেন। রাহাত যৌথ পরিবার, সদস্য সংখ্যা অনেক। রায়হান খান ওনার স্ত্রী আফসানা, তাদের 3 ছেলে মেয়ে, বিহান, জিজান, রুশনি। আরমান খান ওনার স্ত্রী জাহানারা বেগম, মেয়ে রাহা। সাদমান খান ওনার স্ত্রী নীলা, তাদের 3 ছেলে মেয়ে, বড় মেয়ে কামিলি, এরশাদ আর স্বামী রাফি। আফসানা বেগম হাক ডাকেন, রাহা, রাহা, মা কোথায় তুই? জিন্স খুলে রাহা ডোলা ডালা প্লাজো আর লম্বা টপস পরেছে, গলায় ঝুলছে স্কার্ফ। সে খুইয়ে খুইয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তাকে এভাবে দেখে আফসানা বেগম ব্রু কুচকে জিজ্ঞেস করেন, কিরে রাহা, তোর পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছিস কেন? রাহা থমথমে মুখ নিয়ে নিচে নামলো। আফসানা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। তার কিছু বলার আগে ফাঁস থেকে জবাব দিল জাহানারা বেগম, পঙ্গু শাস্তে চাইছে আপা, বেশি ইত্রামি করলে এমন হবে না? আমার জীবনটা ভেজে কয়লা করে ফেলছে বজ্জাত মেয়েটা। আহা মেজো, বকছিস কেন? হয়েছে কি? কি হয়েছে রে মা? রাহার দিকে তাকিয়ে বললেন আফসানা বেগম। তার আগে এবারও উত্তর দিল জাহানারা বেগম, কি আর হবে, বান্দরগিরি করতে গিয়েছিল ছাদে গাছে উঠতে, শয়তান ধাক্কা দিয়ে পঙ্গু হওয়ার পথ সহজ করে দিয়েছে। আহা মেজো, এমন করছিস কেন? মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? আর ও যা সব কীর্তি করে বেড়ায় সেটা দেখো না? এত বড় মেয়ে হয়েছে, এরপরও শরীরে এখনো বার স্থির এলো না। সারাক্ষণ বাচ্চাদের মতো করতে থাকে। সারা বাড়ি ছুটোছুটি করে, গাছে ওঠে, বাগানে লাফাতে থাকে, এটা ওটা ভাঙতে থাকে, ঘর নোংরা করে ফেলে। ওর গুনগান গাইতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে আমার। তার উপর কিছু বললে আহ্লাদে গলে যাবে। এখন জন্য বিহানই ঠিক আছে, একে আমাদের বিহান বাবায় সায়স্তা করতে পারবে। এভাবে বলিস না মেজো, ওর জন্যই তো বাড়িটা ফুরফুরে থাকে। খান বাড়ির প্রাণ যে ও। রাহার মুখে হাত বুলিয়ে বলেন আফসানা বেগম। মায়ের বকুনি খেয়ে মলিন মুখে হাসি ফুটিয়ে রাহার বড়মার কথায় এক গাল হেসে বড়মাকে জড়িয়ে ধরে সে। জাহানারা বেগম রাগান্বিত গলায় বলেন, আমি আর কি করব? আমার কথার কি কোনো দাম আছে? বাড়ির কারো জন্য এই মেয়েকে আমি কিছু বলতে পারি? কিছু বললেই সবার কাছে গিয়ে নালিশ করবে আর সবাই আমাকে কথা শোনাবে। বাড়ির একটা মানুষের জন্য এই মেয়েকে আমি শাসন করতে পারি না। আল্লাহ দিয়ে দিয়ে এই মেয়েকে সবাই মাথায় তুলে ফেলেছে। আমার হয়েছে যত জ্বালা। জাহানারা বেগম রাগে এসব বলতে বলতে খুন্তি হাতে আবারও চলে গেলেন রান্নাঘরে। আফসানা বেগম বললেন, কিরে মা, গাছে উঠিস কেন? কতবার মানা করেছি না গাছে উঠতে? পড়ে গিয়ে যদি বেশি ব্যথা পেতি? আমার কি দোষ বড় মা? পেয়ারাগুলি ডাকছিল আমায়। গাছে পেয়ারা হয়েছে তো খাওয়ার জন্যই। পেয়ারা গাছে রেখে কি করে আমি নিচে দাঁড়িয়ে থাকতাম? আমি তো ভদ্র মেয়ে, কারো ডাককে অগ্রাহ্য করতে পারি? আফসানা বেগম মুচকি হেসে আলতো করে রাহার কান ধরে বললেন, তবে রে বাছাল মেয়ে, পেয়ারা তাকে ডাকছিল। বিশ্বাস করো বড় মা, পেয়ারা ডেকেছে আমায়, বলছিল, কিরে রাহা, আমি একা এভাবে ঝুলে আছি, আমাকে বাঁচাবি না? আমার জন্য কি তোর একটু মায়া হচ্ছে না? ব্যাস, আমিও ফটে গেলাম। আমার তো আবার খুব মায়া দয়া, তুমি তো জানো বড় মা। রাহার আহ্লাদি মুখ দেখে আফসানা বেগম হেসে উঠেন শব্দ করে। হয়েছে, এবার বক বক থামা। ফাতা
পাতা বুড়ি একটা। রাহা গাল ফুলিয়ে হাসে। আফসানা বেগম হাত টেনে বলেন, আয় সাবধানে হাঁটিস। কোথায় যাব বড় মা? রান্নাঘরে। রান্নাঘরে? বড় মা, দোহাই লাগে তোমার, তুমিও মায়ের মতো বলো না রান্না বান্না শেখার জন্য, নয়তো শ্বশুরবাড়ি গিয়ে এই হবে ওই হবে। আমি রান্না পারি না, ওসব পারবো না। আমি তো এখনো ছোট, বলো। বাচ্চারা কি রান্নাঘরে যায়? আগে বড় হয়ে পরে রান্না শিখবো। চুপ করবি তুই? সারাক্ষণ কথা না বললে চলে না তোর? কথা না বলে তো আমি থাকতে পারি না বড় মা। কথা বন্ধ করে রাহা থাকতেই পারে না। সেটা কি আর বলতে? রান্নাঘরে আয়, গরুর গোস্ত রান্না করেছে। কি? উচ্ছ্বাস নিয়ে বড় গলায় বলে উঠল রাহা। আফসানা বেগম মুচকি হাসেন। গরুর গোস্ত রান্না করলে তোর আর বিহানের তো স্বভাব গরম গরম কষা কষা গোস্ত খাওয়ার। তাড়াতাড়ি আয়। লাফাতে লাফাতে রাহা রান্নাঘরে গেল। তা দেখে জাহানারা বেগম বললেন, দেখো ইতর মেয়ের কাজ, বাঁদরের মতো কেমন লাফাচ্ছে। মেজো, এখন আর কিছু বলিস না, মেয়েটাকে একটু শান্তিতে খেতে দে। হ্যাঁ হ্যাঁ বড় মা, তাড়াতাড়ি দাও। আফসানা বেগম এক বাটি দোয়া ওঠা গোস্ত দিলেন। রাহা কিচেনে কাউন্টারের উপরে উঠে এক টুকরো গোস্ত ফু দিয়ে মুখে তুলে দিল। প্রচণ্ড গরমে মুখে আর রাখতে না পেরে আবারও সেটা প্লেটে ফেলে মুখ হা করে হু হা করতে লাগলো। আস্তে বলে আফসানা বেগম রাহার মুখে ফু দিতে লাগলেন। জাহানারা বেগম ক্ষিপ্ত সুরে বললেন, এত যে লাই দাও এই মেয়েকে, দেখছো ওর কাণ্ড? এই মেয়েকে রাখ ডাক করেও খেতে পারে না। আফসানা বেগম বলেন, আস্তে খা মা, ফু দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আগে। এত লোভনীয় লাগছে গ্রানটা। জিহাদ এসে রাহার পাশে দাঁড়ালো, বলল, কিরে পিসকু, একাই খাচ্ছিস নাকি ভাইয়াকে রেখে? রাহা গোস্ত মুখে চিবাতে চিবাতে পাশ ফিরে তাকায়। জিদান ততক্ষণে ওর বাটিতে হাত দিয়েছে। গোস্ত মুখে নিয়েই বলে উঠল, রাহা ভাইয়া, এখানে কিন্তু আমার মুখের ফেলানো গোস্তের টুকরো আছে। তুমি? বাকি কথা শেষ হওয়ার আগেই জিহান হপ করে দমকে উঠল। আবারও আগের মতো হাত বাড়িয়ে এক টুকরো গোস্ত মুখে দিয়ে রাহার দিকে তাকালো। আঙ্গুল গোল করে বুঝালো, বুনু, সেই হয়েছে। ভাইয়ের বাপ দেখে মুখ ভর্তি গোস্ত নিয়ে হাসে রাহা। জিদান ভাইটা কত ভালো, তাকে একেবারে নিজের বোনের মতো আদর করে। আর ওই বিহান খাটাসটা সবসময় তার সাথে খ্যাক খ্যাক করে, নাকের আগায় রাগ নিয়ে ঘুরে। কিছু হতে না হতে সাপের মতো ফুসফুস করে ওঠে। রাহা মনে মনে ব্যঙ্গায় লোকটাকে। পরক্ষণে ভাই এর দিকে তাকিয়ে হাসে। হেলতে দুলতে রুশমিও চলে আসে রান্নাঘরে। ওদের দুইজনকে দেখে বলে, কিরে তোরা কি করছিস সেখানে? জিহাদ বলে, তুই এখানে আসলি কেন? এখন আমাদের ভাগে কম পড়বে না? যা বাগবো মানে? আমাকে দেখে কি খাচ্ছ তোমরা ভাইয়া? মধু মধু। জিদান রুশমির মাঝখানে। রাহা বলল, কষা মাংস খাচ্ছি আপু, ফুরা মধু আমাকে দে। চলে এসো। জিদান আর রাহার সাথে এবার রুশমিয়ে যোগ দিল। বাড়ির ছোট বউ নীলা চুপচাপ রান্নার কাজে ব্যস্ত। রাহা বলে উঠল, স্বামী রাফি কোথায় ছোট মা? তিনি রাহার দিকে তাকিয়ে মুচকি এসে বলেন, আছে হয়তো নিজেদের ঘরে। রাহা গলা চেঁচিয়ে বলল, স্বামী রাফি? পাশে থাকা রুশমিয়া জিদান মুখ কুচকে নেয়। খাওয়ার পাখি জিদান বলে, বনু, এটা তোর গলা নাকি মাইক? রুশমি জবাব দিল, বাঁশ। জিদান বলল, মনে হচ্ছে আব্বুর এবারে চেয়ারম্যানের নির্বাচনের টাকা খরচ করে মাইক আনতে হবে না, আমাদের পিচকুর খালি গলায় যথেষ্ট। কান জ্বালাপালা করে দিবে ভাইয়া। ধানি লঙ্কা না আমার বোন। রাহা হাসলো। স্বামী রাফিও যোগ দিল তাদের সাথে কষা গোস্ত খেতে। আফসানা বেগম পাতিল থেকে আবারও বাটি ভর্তি করে দিলেন মাংসের টুকরো। নীলা বেগম বললেন, বড় আফা, তরকারি তো কষাতেই শেষ হয়ে যাবে, মনে হচ্ছে আবারও বসাতে হবে মাংস। আফসানা বেগম বললেন, থাক থাক, মানা করিস না, ছোট ছেলে মেয়েগুলি একটু আনন্দ করে খাক। ফ্রিজের বাকি গোস্তটুকু ধুয়ে ফেল, কাল না হয় রহিমকে দিয়ে 10-12 কেজি আনিয়ে নেব। রাহাদের দিকে তাকিয়ে বলেন তিনি, তোদের আরও লাগবে? আমি তো এমনিতেই লোভী মা, কেউ কিছু দিলে না করতে পারি না। জিদানের কথায় হেসে ওঠেন আফসানা বেগম। পাজি কোথাকার, থামেন তিনি। কিরে কামিলি কোথায়? ওকেও ডাক। লীনা বেগম তৎক্ষণাৎ বলে উঠল, থাক না আপা, ওর হয়তো শরীর খারাপ। সে কি জ্বর টর এলো নাকি মেয়ের? বললেন
জাহানারা বেগম তেমন কিছু না, বলছিল একটু ক্লান্ত। মা চাচির কথা শুনে রুশ্মি আর চোখের আহার দিকে তাকায়। গাদা মেয়েটা খাওয়াই ব্যস্ত, কিন্তু কামিলির বিষয়টা সে বোধহয় একটু আঁচ করতে পারলো। বিহান নিজের ফ্ল্যাটে ল্যাপটপে বসে কাজ করছিল। গুরুত্বপূর্ণ একটা ফাইল তৈরি করছে সে। বর্তমানে কিছু আপডেট ইমিডিয়েট পাঠাতে হবে উপর মহলে। কালকে কল করেছিল মেজর ইমদাদ নেওয়াজ, ভরাট গলায় ইনফরমেশন চাইছিল। আজ না দিতে পারলে গম্ভীর রাগী লোকটা নির্ঘাত ফেটে যাবে। গোধূলির হাওয়া বইছিল, জানালার পর্দা পেরিয়ে হালকা গায়ে লাগছিল সেই হাওয়া। পাশে থাকা কাউসের উপর পড়েছিল কোনটা, হঠাৎ সেটা বেজে উঠল। কল দিয়েছে তার টিম মেম্বার আরাফ। কপাল কুঁচকে সে দ্রুত কল রিসিভ করলো। আরাফ দ্রুততার সাথে বলল, স্যার ইমিডিয়েট একটু হাইওয়ে রাস্তায় আসেন, আমি ওদের চোখ রাখছি। মস্তিষ্ক সচল হয়ে গেল বিহানের। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আই এম কামিং বলে কল কেটে দিল। কাবার থেকে হালকা অলিভ রাঙা এক কালারের শার্টটা গায়ে নিয়ে এসে নিয়ে বের হয়ে গেল। কোথায়, কোন হাইওয়ে কিছুই জানতে হলো না তার, কারণ নির্দিষ্ট এরিয়ায় কাজ করছে তারা। দ্রুত ফ্ল্যাটের দরজা লক করে বের হয়ে গেল সে। বিহানকে দিয়ে এত আশার কি হচ্ছে এখন? কি করছে সে? আমাদের কোনো আশার দাম আছে তার কাছে? ঢাকায় বসে কি করে ও? সকাল তখন 9টা বাজে। রাহা মাত্র ঘুম থেকে উঠেছে। হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামার সময় চাচাদের কথা শুনতে পেল সে। রায়হান খান বিরক্ত সুরে নিজের ছেলেকে নিয়ে কথা বলে যাচ্ছেন। পাশ থেকে ছোট চাচা সাদমান খান বললেন, ভাইজান উত্তেজিত হবেন না আপনি, শান্ত হন। আমাকে শান্ত হতে বলছিস কি করে? শান্ত হব? আমি এত আশা করেছিলাম ছেলেকে নিয়ে, বাহিরে লেখাপড়া করালাম, ভাবলাম ছেলে আমাদের অতে ব্যবসা বাণিজ্য সামলাবে। তা না করে সে কি করছে? কিনা চাকরি করে যাচ্ছে সেই কয়েক বছর ধরে। বড় ভাইয়ের কথা শুনে মেজো ভাই আরমান খান বললেন, ভাইজান ও তো আর এখানে বসে নেই, চাকরি বাকরি করছে। তোমরা আর ওর হয়ে কথা বলো না। চাকরি করছে? কিসের চাকরি বাকরি করছে? কিছু জিজ্ঞেস করলে বলে সরকারি চাকরি। আর সরকারি চাকরি কি কম আছে দেশে? কোন চাকরি, কেমন চাকরি, কি কাজ, কিছুই বলে না কাউকে। বাপ চাচার ব্যবসা রেখে উনি মানুষের গোলামি করে। রাহা সেই কাছে দাঁড়িয়ে মুচকি আসে। বড় আব্বু লোকটাকে বকছে শুনে সে বেশ খুশি হয়। বাপ কত সাহেবের! ইস, বড় আব্বু যদি এভাবে লোকটাকে কথা শোনাতে পারতো সামনাসামনি। ভাইজান আপনি আমাকে কিছু বুঝাতে হবে না আরমান। ও কি চাকরি করছে তাতে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার কথা হলো এখান থেকে ঢাকা কত দূর? কি এমন চাকরি করে যে বাড়িতে আসতে পারে না? কোনো বিশেষ অনুষ্ঠান, ঈদ, কোনো কিছুতেই তাকে পাওয়া যায় না কেন? কি এমন সরকারি চাকরি যে 1.5 বছর হয়ে যায় সে আসতে পারে না নিজের বাড়ি? রায়হান খান বেশ উত্তেজিত হয়ে গিয়েছেন, তাই আর কেউ কথা বাড়ালো না। লতিফা বেগমও বড় ছেলের হুম্বিতম্বিতে সোফায় চুপচাপ বসে আছেন। বাড়িতে এত মানুষ, নিজের বাবা মা ভাই বোন রেখে ঢাকার ওই ফ্ল্যাটে কি আছে ওর? লতিফা বেগম এবার নরম সুরে বললেন, এবার থাম বাপ, ছেলেটা এতদিন পর আসছে, কোনো অশান্তি করিস না। হ্যাঁ, আমার মাথা কিনে নিয়েছে তো। এতদিন পর তোমার আদরের বড় নাতি আসছে বলে আমাকে এবার লুঙ্গি পরে নাচতে হবে? বড় ভাইয়ের কথা শুনে আরমান এবং সাদমান খান ঠোঁট টিপে হাসেন। সিঁড়ির কাছে দাঁড়িয়ে রাহাও হাসে। রান্নাঘর থেকে স্বামীর কথা শুনতে পেয়ে ছুটে এলেন আফসানা বেগম। এসব কেমন কথা তোমার? কোন বয়সে কোন কথা বলতে হয় সেটাও ভুলে যাচ্ছ নাকি তুমি? আম্মা আপনি কিছু বলছেন না কেন? ভুলে তো যাচ্ছি, বয়স হয়েছে, ভুলবো না? 2 দিন পর তোমার বড় ছেলে আমাকে পাগল বানিয়ে পাবনা পাঠিয়ে দিবে, তখন তোমাদের শান্তি হবে। এতদিন পর আমার ছেলেটা বাড়ি আসছে, আর তার আগেই তুমি শুরু করে দিয়েছ। আমার ভুল হয়েছে মহারানী, আপনি আপনার আদরের ছেলে আসার উপলক্ষে গরু জবাই করুন। আফসানা বেগম রাগী চোখে তাকালো স্বামীর দিকে। পাশ থেকে শাশুড়ি ইশারায় বুঝান চুপ থাকতে, তাই তিনি কটমট করে আবারও চলে যায় রান্নাঘরে। রাহা স্তব্ধ হয়ে থাকে সিঁড়ির কাছে। নিজের কানে শোনা কথাও বিশ্বাস করতে পারে না সে, তাই দ্রুত ছুটে যায় বড় মার কাছে। বড় মা, একটু আগে কি বললেন? কপাল কুঁচকে জানতে চান আফসানা বেগম। কি বললাম? ওই যে কে আসবে যেন বললে? তিনি তৃপ্তির হাসি হেসে জবাব দিলেন, আমাদের বিহান আসছে আজ। রাহা একেবারে বিমূঢ় হয়ে গেল। মনে হলো কিছুক্ষণ সে বরফের মতো জমে গেল। কিন্তু এই খাটাস লোকটা কেন আসছে বাড়িতে? হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে, রাহা তোমাদের বিহান নয়, আমার জম আসছে আজ শুক্রবার।
সকাল তখন 11টার কাছাকাছি বাজে। রাহা দ্রুত করে মেইন দরজা দিয়ে বের হলো। ওই লোকটা আসার আগেই বাসা থেকে বের হতে হবে। শুধু শুধু ধমক খাওয়ার কোনো ইচ্ছেই তার নেই। কলেজ তো আজ নেই, তাই বান্ধবী বাড়িতেই যাচ্ছে, বিকেলে ফিরবে। মেইন দরজা দিয়ে কয়েক কদম সামনে এগুতেই বাগান দিয়ে বাড়ির মেইন দরজা পর্যন্ত আসা ফাঁকা রাস্তায় এসে একটা গাড়ি থামলো। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো এক বিশাল দেহি লম্বাটে সুদর্শন পুরুষে। কাঁধে ব্যাগ, চোখে চশমা, গায়ে জলপাই রাঙ্গা এক কালারের শার্ট। ধীর পায়ে এগিয়ে আসছে সামনে। রাহা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল মুগ্ধ ভঙ্গিতে। এটা কে? কোন সুদর্শন পুরুষ এলো তাদের বাড়িতে? এই ছেলের রূপ তো মনে হচ্ছে রোদের ঝিলিক দ্বিগুণ করে দিয়েছে। হাঁটার নিজস্ব এক ভঙ্গিমা, তার গুরু গম্ভীর ভাব আর আভিজাত্য প্রকাশও হুমড়ি খেয়ে পড়ছে। প্রতিটি পদক্ষেপ পরিবেশকে যেন থমথমে নিস্তব্ধ করার অঙ্গীকার প্রকাশে মশগুল। রাহা বোকার মতো হা করে আছে, চোখেরও পাতাও পড়ছে না তার। এই লোকটার কি বয়স বাড়ছে না কমছে? দিন দিন যেন আরো ইয়াং আর হ্যান্ডসাম দেখাচ্ছে। এই 1.5 বছরে মনে হচ্ছে লোকটা আরো সুদর্শন হয়েছে। সেই সাথে চেহারায় বেড়েছে গম্ভীর ভাব। পরশা মুখটায় কালো মোটা রোদ চশমাটা এঁটে আছে, কি দারুণ লাগছে। চোখ ফেরানোই মুশকিল। রাহা তখনও থম মেরে বিমূঢ়ভাবে তাকিয়ে দেখছে বিহান আরবিদ খান নামক বাড়ির প্রথম সন্তানকে, যার জন্য বাড়ির প্রতিটা সদস্য পাগল, অবশ্য সে ছাড়া। রাহার পাশ দিয়ে যাওয়ার সময় বিহান শক্ত গলায় বলল, মুখ বন্ধ কর স্টুপিড, মশার ফার্ম ঢুকে যাবে। এমন গা ছমছমে রুক্ষ কণ্ঠ শুনে হুঁশ ফিরে রাহার। নড়ে চড়ে উঠে মেয়েটা ভালো করে তাকিয়ে দেখে বিহান ভাই তার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মানে ঠিক কতটা খচ্চর আর খাটাস হলে একটা লোক 1.5 বছর পরে সে বাড়ির কাউকে দেখে সামান্য কেমন আছিস টুক জিজ্ঞেস করতে পারে না। রাহা দাঁত খিচে নিজেকে সামলে নিল। পিছন ফিরে তাকিয়ে দেখলো বিহান 1 কদম এগিয়ে গিয়েছে, তাই সেও 2 কদম আবারও পিছে ফিরে এগিয়ে আর বিহানের সামনে বোকা বোকা হাসি হেসে বলে, আসসালামু আলাইকুম বিহান ভাই, মাত্রই এলেন? বিহান সালামের জবাবটুকু নিয়েছে কিনা সন্দেহ। রাহা ভালো করে কিছুই শুনো না, শুধু একটুখানি দেখলো লোকটা হয়তো ঠোঁট নাড়িয়েছে সামান্য, যদিও বলা যায় না এটা সালামের উত্তর ছিল নাকি তাকে দেওয়া বকা। বিহান 2 আঙ্গুল চেপে চশমাটা খুলে ফেলে ব্রু শুরু করে তাকায় রাহার পানে। মেয়েটা এখনো আহ্লাদির মতো শরীর দুলিয়ে হাসছে, যা বিরক্ত লাগে বিহানের কাছে। এত ছটফট করার কি আছে এই বেয়াদব মেয়ের? কপাল কুঁচকে আসে তার। সিবিএম স্বল্প কথায় জবাব দেয়, কানা হয়েছিস দেখতে পাচ্ছিস না? হাসি থামায় রাহা, গালটা খানিক ফুলানোর অভিনয় করে বলে, কই আপনি 1.5 বছর পর বাসায় এলেন, আমাকে দেখেও জিজ্ঞেস করলেন না তখন? কি আপনাকে আমি কানা ডেকেছি? সামনে থেকে স্টুপিড বিরক্ত গলায় বলল বিহান। রাহা মোটেও সরল না। আমায় কিছু জিজ্ঞেস করলেন না কেন বিহান ভাই? দাঁত ফিসে জবাব দিল বিহান, প্রয়োজন বোধ করিনি। উত্তরটা বুঝি কিশোরী রাহার পছন্দ হলো না। সে কপাল কুঁচকে বলল, কেন প্রয়োজন বোধ করলেন না? হ্যাঁ, আমি কি মানুষ না? আমি কি আপনার কেউ না? আমি কি আপনার পরিবারের না? আমি কি আপনার বোন না? বলুন, গম্ভীর স্বরে জবাব দেয় বিহান। তোকে কোনো কালো বোন হিসেবে মানিয়ে আমি। বিহান আর কথা বাড়ালো না, সে সামনে এগিয়ে গেল। রাগে দুঃখে দাঁত কটমট করতে লাগলো রাহা। মনে মনে হাজারটা বকে দিল বিহান ভাইকে। বিড়বিড় করে বলল, আমি আর এমনি এমনি এই জলহস্তিটাকে খাটাস বলি? উনি আসলেই একটা খাটাস। রাহা ফুসফুস করতে করতে লাগলো। বিহান কয়েক কদম এগিয়ে গিয়ে আবার থামলো। কাঁধে ব্যাগ নিয়ে ফিরে তাকালো ভ্রুকুটি করে। দেখতে পেল রাগে নিয়ে রাহা দ্রুত চলে যাচ্ছে বাহিরের দিকে। বিহান জোর গলায় তাকে ডাকলো, ওখানেই থাম রাহা। এত জোরে কথাটা বলল বিহান ভাই। রাহা সত্যিই থেমে গেল, কিন্তু পিছন ফিরল না। ওভাবে ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বিহান কপাল কুঁচকে এগিয়ে এলো তার দিকে। পূর্ণ দৃষ্টি দিয়ে রাহার দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত গোল একটা ফ্রক পরেন, উপরও কোটির সাথে গলা স্কার্ফ ঝুলানো, একটা জিন্স প্যান্ট পরনে, তার আবার পায়ে টাকনুর উপরে। বিহানের চোখে মুখে বিরক্তি ফুটে উঠে। ত্যক্ত বরাট গলায় প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? রাহা হাসার চেষ্টা করলাম, বললাম বাহিরে। বাহিরে কোথায়? ঢোক গেল রাহা, ওই মিথিলাদের বাড়িতে। বিহানের কপালে বিরক্তি আরো কয়েকটা বাচ্চা দেখা গেল। ওখানে কি কাজ? না এমনি, আসলে আন্টি যেতে বলেছিল তো তাই। কেউ বললেই যেতে হবে তো হবে না? আমি খুবই ভদ্র বিহান ভাই, সবার সব কথা শুনি। আন্টি বলেছে আর আমি যাব না? আপনি ভেতরে যান, আমি যাই। রাহা তাড়াতাড়ি ফালানোর চেষ্টা করলো। বিহান আবার উঁচু গলায় ডাকলো, গেট দিয়ে
এক পা বের হয়ে দেখ শুধু। রাহার পা থেমে গেল। খাটাসটা আসতে না আসতেই শুরু করে দিয়েছে তার ঐতিহাসিক বিরক্তিকর খাটাসগিরি। আজরাইল একটা। বিড়বিড় করতে লাগলো রাহা। বিহান আবারও অল্প শব্দে বলল, ভেতরে যা। রাহা তাকাই বিহানের দিকে, আবারও মিকি হেসে বলল, দেখুন বিহান ভাই, আন্টি যেতে বলেছে, এখন যদি না যাই। আর আমি তোকে ভেতরে যেতে বলেছি স্টুপিড, এখনই যা। দমক খেয়ে চুপসে গেল রাহা। জলহস্তিটা আসার 5 মিনিট হলো না, অথচ তাকে দমকানো শুরু করে দিল। রাহা গাল ফুলিয়ে রাগে মাথা নিচু করে রাখলো। তা দেখে বিহান হাত বাড়িয়ে ওর ঘাড়ের কাছে কটির অংশ মুঠো চেপে ধরল। এরপর বিড়ালের বাচ্চার মতো টানতে টানতে নিয়ে গেল ভেতরের দিকে, যেন কোনো অবাধ্য দুষ্টু বিড়ালকে ঘাড় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিহান শক্ত তবে স্বাভাবিক ভঙ্গিতে রাহার ঘাড়ের কটির অংশটুকু চেপে ধরে হাঁটতে লাগলো। না চাইতেও রাহা বিড়াল বাচ্চার মতো পা চালাচ্ছে। ও বিহান ভাই, ছেড়ে দিন না, যেতে দিন আমায়। বিহান কোনো জবাব দিল না, পাশ ফিরে তাকিয়েও দেখল না, শুধু শক্ত মুখে দরজার সামনে নিয়ে গেল টেনে। এরপর ঘাড় বাঁকিয়ে ফিরল রাহার দিকে। এই তোর সবার কথা শোনার নমুনা, তাই তো? দরজা বন্ধর দিকে তাকিয়ে রাহান মুখ ছোট হয়ে যায়। বাসার মেইন দরজা বাহির থেকে লাগানো। বিহানার কথা খরচ করলো না। এই বেয়াদবকে কিছু বলে লাভ নেই, নিশ্চয় বাড়ির কেউ মানা করেছিল বের হতে। তবুও বেয়াদব বের হয়ে এসে বাহিরে থেকে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। রাগে বিহানের শরীর জ্বলে উঠল। ইচ্ছল স্টুপিডটাকে ঠাটিয়ে একটা চড় লাগাতে। অবশেষে বিহান রাহার ঘাড়ের অংশ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। আম্মা, এই একটা ডাক শুনে আফসানা বেগম ছুটে এলেন। 1.5 বছর পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে তিনি চোখের পানি ছেড়ে দেন। ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ছেলেকে। এরপরে কে কে সবাই চলে এলো বসার রুমে। কামিলি বিহান ভাইয়ের আসার খবর শুনে দৌড়ে দৌড়ে এলো। তবে রাহাকে এভাবে দূরে রাখতে দেখে সে থমকে গেল। কপালে সরু বাজ ফেলে তাকিয়ে রইলেন মেয়ে। রাহা চাপা গলায় বলল, দয়া করে এবার ছেড়ে দিন বিহান ভাই, সবাই দেখছে। বিহান রাহার কথা শুনে তাচ্ছিল্যের মতো ছেড়ে দিল হাতের মুঠো খানা কটির অংশটা। এমন একটা ভাব করলো যেন ময়লার কোনো জিনিস ছুঁড়ে ফেলে দিয়েছে সে। বিষয়টা রাহা খেয়াল করে মুখ মোছড়ায়। এতদিন পর বাড়ির ছেলেকে পেয়ে সবাই গদগদ হয়ে গেল। তার উপর আজ শুক্রবার, বাপ চাচা সবাই বাড়ি। বিহান সবার শেষে বাবার দিকে ফিরল। তিনি গম্ভীর মুখ করে দাঁড়িয়ে বিহান মিষ্টি সুরে ডাকলো বাবা বলে। 1.5 বছর পর ছেলেকে দেখে তিনি আর রাগ করে থাকতে পারেননি। ছেলের কাছে আসতে তিনিও জড়িয়ে ধরলেন। যত যাই বলুক, ছেলের সামনে তিনিও যেন বাধ্য হয়ে যান। বিহান কামিলিকে দেখে বলল, কিরে, কেমন আছিস কামিলি? লাজুক হেসে কামিলি মাথা নুইয়ে ভদ্র সুরে জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো বিহান ভাই? আলহামদুলিল্লাহ। শেষে রুশ্মি বলল, কিন্তু ভাইয়া, তোমার সাথে রাহা এলো, তাও আবার ওই স্টুপিডটাকে বাগানের ওখান থেকে গাঁট ধরে নিয়ে এসেছি। আফসানা বেগম বললেন, ঘাট ধরে মানে? কেন, কি হয়েছে? জাহানারা বেগম বলেন, কি এর হবে, মিথিলাদের বাড়ি যেতে চেয়েছিল। আমি বললাম আজ বিহান বাবা আসবে, কোথাও যেতে হবে না। না করার পরেও হয়তো চলে যেতে গিয়েছিল, তাই না বাপ? বিহান পুরো গলায় বলল, ওর উপর তোমরা বেশি করে নজর দাও না কেন? দিনকে দিন আরো বেশি করে স্টুপিড হচ্ছে। উপরে আড়াল থেকে রাহা এসব দেখছিল আর রাগে ফুঁসছিল। দিনকে দিন আরো বেশি করে স্টুপিড হচ্ছে কথাটা তাকে আরো রাগিয়ে দিচ্ছে। শয়তান একটা, আসতে না আসতে জল্লাদগিরি শুরু করে দিয়েছে। সবার সাথে কি সুন্দর করে কথা বলে, শুধু রাহার বেলাতেই এসে লোকটা জল্লাদ রূপ ধারণ করে। খারাস একটা। রাহার রাগে ফোঁস করতে করতে মুখ ভেঙিয়ে বলল, গেট ধরে খাটাস একটা। দুপুরে খাবার টেবিলে তখন এলাহি কাণ্ড। মা চাচি মিলে বাড়ির আদরের সন্তানের জন্য টেবিল ভর্তি করে রান্না করেছে। কি নেই সেখানে? মাছ, গোস্ত, চিংড়ি, কোরমা, কুপ্তা, ছোট মাছের চচ্চড়ি থেকে শুরু করে নানান রকম ভর্তা পর্যন্ত করা হয়েছে। সাথে পায়েস পিন্নিতা আছে। সব কিছু দেখে রাহা মুখ ব্যাংচায়। বাড়িতে মনে হয় কোনো মানুষ নয়, রাক্ষস এসেছে। রাহা মুখ মুচড়াতে নিজের জায়গায় বসে। তার ঠিক সোজাসুজি অপর পাশে বসে জিসান, আর পাশে নীরবে এসে বসেছে বিহান।
জিদান 2 হাত ডলে প্রফুল্ল মুখে বলল, বাহ, আজ তো দেখি বেশ খাওয়া দাওয়া হবে, তাই না রে বনু? আফসানা বেগম হেসে ওঠেন। কোনো শুক্রবার কম করে খাস তুই বলতো? মা আর যাই করো, খাওয়া নিয়ে খুঁটা চলবে না। রায়হান খান বলেন, বাদ দাও সবার প্লেটে, বিহানকে দাও আগে। রাহা ফ্যাল করে তাকিয়ে রইল। মাত্র কয়েক ঘন্টা আগে সকালে ছেলেকে কি ঝাড়ি দিল অদেখায়, যেই সামনে পেল সব ভুলে গেল। লোকটা কি জাদু জানে, সবাইকে কেমন বশে করে নেয়। বিহান ফ্ল্যাটে থাকলেও সবসময় খাবারের প্রতি সচেতন, বেশি তেল মশলা বা জাল খাবার সবসময় এড়িয়ে চলে। তবে আজ এত খাবার দেখে তারও লোভ হলো। মাছ আছে, এত কষ্ট করে রান্না করেছে বলে সব কিছুই নিচ্ছে। পাতে একটা চিংড়ি মাছ আসতেই বলল, বিহান, মা চিংড়িটা তুলে নাও। কেন রে? একটাই তো দিলাম, খেয়ে দেখ বাবা। খান বাড়িতে সবচেয়ে চিংড়ি যদি কে পছন্দ করে তাহলে সেটা হলো রাহা। এরপর জিদান আর স্বামী রাফি। বিহানের কথা শুনে কামিলি মিষ্টি হেসে দ্রুত বলে উঠল, তুমি না খেলে আমাকে দিয়ে দাও। তা শুনে পাশ থেকে দ্রুত রাহা উঠে দাঁড়িয়ে বিহানের প্লেটের চিংড়িটা থাবা বসিয়ে নিতে বলল, না কামিলি আপু, চিংড়ি একটুও পছন্দ করে না, তার চেয়ে বরং আমাকে দিন। ততক্ষণে রাহা চিংড়ি থাবা বসিয়ে নিয়েছে নিজের পাতে। মুখের রাজ্য জয়ের হাসি হাসতে লাগলো পাতে বড় বড় 2টা চিংড়ি দেখে, কিন্তু চোখ তুলে দেখলো না বিহানের ভয়ঙ্কর রক্তচক্ষুগুলি। রাহার কাজে বাকিরা হা করে তাকিয়ে আছে। আফসানা বেগম কিছু বলবেন তার আগে বিহান চেঁচিয়ে উঠলি, স্টুপিড একটা, সামান্য ম্যানাজটুকু শিখিসনি? রাহা কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। পাশ থেকে ছেলের রাগ বুঝে বললেন আফসানা বেগম, বাবা তুই শান্ত হ। সামান্য কিসের জন্য? কিসের সামান্য? কি সামান্য? ছোট লোকের মতো এমন করবে কেন? ন্যূনতম ভদ্রতাটুকু নেই ওর মাঝে। রাহা চোখ দুটি ছলছল করে ওঠে। সামান্য একটা চিংড়ির জন্য বিহান ভাই তাকে ছোট লোক বলল? জিদান, রুশমি, রাফি, স্বামী রাফি সবাই চুপ। কামিল অদ্ভুত মুখ করে মাথা নিচু করে রেখেছে। খাবারের জমজমা পরিবেশ মুহূর্তে থমথমে হয়ে গেল। বিহান আবার উচ্চস্বরে বললে, এত বড় হয়েছে অথচ এখনো বুঝে না কোনটা করা ঠিক আর কোনটা উচিত নয়। আমাকে বললি কি আমি চিংড়িটা দিতাম না ওই স্টুপিডকে? ইডিয়েট, কেন অন্যের পাতে হাত দিতে হবে? এটা কোন ধরনের অভদ্রতা কাজ? রাহার খুব কান্না পেল। বলতে ইচ্ছে হলো, আপনি তো আমার পর নয় বিহান ভাই, আমার চাচাতো ভাই, কাছের মানুষ। সামান্য চিংড়িটা নিয়েছি বলে এভাবে বলবেন? কিন্তু কান্নারা গলায় আটকে এসেছে বলে তার পারল না। আফসানা বেগম তীক্ষ্ণ গলায় বললেন, এমন করছিস কেন বাপ? ও তো তোর ছোট বোনই হয়। না হয় তোর কথাটা শেষ হওয়ার আগে গর্জে উঠল বিহান। তার চিৎকারে সবাই নড়ে চড়ে উঠল। রাহা শরীর দুলিয়ে কেঁপে উঠল। সামান্য চিংড়ির জন্য এমন হবে জানলে কোনো সময় বিহান ভাই এর পাতে হাত দিত না। বোন মাই ফুট, এসব ডিসগাস্টিং কথাবার্তা আর কখনো বলবে না মা। রায়হান খান শান্ত তীক্ষ্ণ গলায় বললেন, সামান্য একটা ব্যাপারে এতটা রিয়েক্ট কেন করছো বাবা? বিহান জবাব দেয় না। রাহার লজ্জা অপমানে চোখ ভর্তি পানি নিয়ে আবারও বিহান ভাইয়ের পাতে চিংড়িটা দিয়ে ধরে আসা গলায় বলে, সরি বিহান ভাই। তাতেই যেন আরও তেলে বেগুনে জ্বলে ওঠে বিহান। রাগে দাঁতের দাঁত কেটে বলতে লাগে, ননসেন্স গাদা, তোকে বলেছি এটা আবার ব্যাগ দিতে। রাগে পারে না বিহান এখানেই রাহাকে চিবিয়ে খায়। এই গর্দবটা কবে বড় হবে, কবে সব কিছু বুঝতে শিখবে? রাহা মাথা নিচু করে রাখে, চোখ দুটিতে জলের সুই। বিহান দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, এক ফোঁটা চোখের পানি ফেলে দেখ খালি কি করি তোকে। রাহা কান্না আটকাবে কি, তার চোখ দিয়ে আরো পানি বের হয়ে আসতে চাইল। যেন খাড়াস লোকটা না করেছে বলে আরো বেশি করে কান্না পেল তার। বারবার নাক টানলো সে। তা দেখে জিদান চিবিয়ে ফিসফিস করলো, বনুর বাচ্চারে, এটার জন্য না চাঁদ রেলের কাছে আবার দোলাই খাস। বিহান বিরক্ত রাগান্বিত চোখে কেবল তাকিয়ে দেখছে রাহার কাজ। লতিফা বেগম বললেন, এবার দাদুভাই ও ছেলে মানুষই করে তোমার পাতে হাত বাড়িয়েছে তাই বলে এত রেগে যাচ্ছ কেন? বাড়াবে কেন? ওর কি এখনো ছেলে মানুষের বয়স আছে সেটা বলো। ভেবে চিন্তে কাজ করা যায় না? এখনো ও ছোট। আরমান খান মেয়ের মলিন মুখটা এক পলক দেখলেন। পাশ থেকে সাদমান খান বললেন, হয়েছে বাবা, এটা নিয়ে রাগ করো না। আমাদের রাহা এমনই তোফানা করে সবসময়, তুমি প্লিজ ঠান্ডা হও। জাহানারা বেগম রেগে মেয়েকে বললেন, সব সময় মানা করি তো এমন উচ্ছৃঙ্খলগিরি করতে? মানা করি না, তবু কেন শুনিস না কথা? সব কিছুর মাঝে গন্ডগোল না পাকালে চলে না তোর? জাহানারা বেগমের মতিগতি বুঝে বিহান আবারও চেঁচিয়ে উঠল, মেজো চাচি, আমার সামনে যেন ওর গায়ে একটা হাতও না ওঠে। থেমে যান জাহানারা বেগম। আরমান খান এবার মুখ খুলেন, তুমিও দেখছি ছেলে মানুষই করার চেষ্টা করছো জাহানারা।
আমাকে না বলে এসব তোমার মেয়েকে বলো, যদি একটু কাজে আসে। তরকারির বাটি খালি বাটিটা হাতে নিয়ে তিনি চলে যান রান্নাঘরে। আফসানা বেগম একটু ইতস্ত করে। তিনি জানেন জাহানারা মেয়েকে অতিরিক্ত ভালোবাসে। এর কারণও ওনার জানা। রাহা ছলছল চোখ নিয়ে মাথা নিচু রেখে উঠে যেতে চাইল। তীক্ষ্ণ চোখের সামনে বসা বিহান সেটা দেখে কঠিন গলায় বলে, খাবার রেখে এক পা উঠে দেখ, তোর পা দুটি আমি এখানেই কাটবো। রাহা এবার সত্যি কান্না ফেল। ঠোঁট দুটি কেঁপে উঠল তার। বিহানের সব তোয়াক্কা না করে নিজের পাতে ফেরত দেওয়া চিংড়িটা আবারও তুলে দিল রাহার প্লেটে, সাথে বাটি ভর্তি চিংড়ির তরকারিটা ওর সামনে রাখলো। অনেকটা ক্ষোভ নিয়ে ফিসে বলল, খাবার শেষ না করে উঠতে পারবি না, ইডিয়েট। অন্য সময় হলে এত চিংড়ি দেখে সে খুব খুশি হতো, কিন্তু এখন একটুও ভালো লাগছে না তার। মনে মনে রাহার বড্ড রাগ হলো। দাঁত কিরমির করে বকতে লাগলো বিহান ভাইকে। খাটাসটা এসেছে পর থেকে তাকে শান্তি দিচ্ছে না। যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয় ততই শান্তি তার। রাহ পাশে বসা কামিলির দিকে মুখ ঘুরিয়ে মোটা গলায় প্রশ্ন করলো, কামিলি আপু, বিহান ভাইয়ের ওই পচা চিংড়িটা আমি খাবো না, তোমাকে দিয়ে দেই? ফোলা ফোলা গাল দিয়ে আদো কণ্ঠে বলা রাহার কথার ধরন দেখে বাকিরা মুচকি হেসে উঠল। শুধু রাগে শরীর জ্বললো বিহানের। সে কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। কামিলি বিহান ভাইকে দেখে মাথা নিচু করে জবাব দিল, না, ওটা তোকে দিয়েছি, তুই খা। অন্য জিনিসের প্রতি আমি আম্মা এত নজর নেই। রাহা স্বামীর আপির দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, এই স্বামীর আপি, ওই পচা চিংড়িটা খাবো না আমি, নিয়ে নে, ওটা আমার পেটে হজম হবে না। রায়হান খান আফসানা বেগম মিটিমিটি করে হাসতে লাগলেন। আরমান খান হেসে বললেন, মা, খাবার টেবিলে এত কথা বলতে নেই, খাও। বিহান কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। মেয়েটা তাকে অপমান করেছে নাকি? সিবিএ এবার বলল, বিহান, ওটা তোকেই খেতে হবে। দরকার পড়লে ভাত না খেয়ে চিংড়ি দুটো খাবি, তবু ওগুলি ফেলেই উঠবি না। আপনি কি আমার উপরে জোর করছেন? যেটা মনে করিস সেটাই খা। খাবো না আমি আপনার চিংড়ি, আপনারটা আপনি খান। বিহান কথা রেখে আরেকটা চিংড়ি পাতে দিল রাহার। সবাই অবাক হয়ে রইল। না খেয়ে যতবার কথা বলবি ততগুলি চিংড়ি উঠবে তোর পাতে, আর পাত খালি না করে তুই উঠতে পারবি না। আই রিপিট অ্যাগেন, উঠতে পারবি না। রাগে ফোঁস করতে লাগলো রাহা। রায়হান খান বললেন, বাপ, কেন মেয়েটার সাথে এমন করছিস? তুমি কথা বলো না বাবা, ও বেশি বেড়েছে, বেয়াদবটাকে ঠিক করা প্রয়োজন। রাহা অসহায় চোখে তাকায় জিদান ভাইয়ের দিকে। জিদান মেকি হেসে পিস করে বলে, তো চিংড়ি নিয়ে মারা খেতে চাই না। সবার খাওয়া শেষ, কিন্তু বিহান এখনো বসে আছে, সাথে রাহাও। একটা ভাতও গলা দিয়ে নামেনি তার। শুধু পাতে থাকা চিংড়ি তিনটেই গিলেছে কোনো রকম। এরকম অনেকটা রাগ নিয়ে বলল রাহা, হয়েছে, শেষ করেছি, এবার শান্তি তো আপনার, এখন তো উঠতে পারবো। বিহান জবাব দিল না। তীক্ষ্ণ চোখ নিয়ে পর্যবেক্ষণ করলো রাহাকে। রাহা গজগজ করতে করতে চলে গেল উপরে। রুশ্মির ঘরে এসে রাহা নাক টানা শুরু করলো, দেখেছো রুশ্মি আপু, তোমার খাটাস ভাইটা কি করেছে আমার সাথে? আস্ত খাচ্ছর, খুবই শ্লোক একটা, জাদুরের পুরো আজরাইল। ভাইয়া কিন্তু বাড়িতেই যদি শুনে, কি করবে তোর ভেবেছিস? কি করবে তোমার ওই খবিস ভাই, কি করবে? হ্যাঁ, রাক্ষসটা পারবে কি করতে? যদি তোকে গিলে ফেলে রে রাহা। এই বললেই হলো, গিলে ফেলা এতই সহজ নাকি? ওনার পেট গিয়ে খামছে, নাড়ি বুড়ি সব ছিঁড়ে ফেলবো না, জাদরেল একটা। কোনো দিন বউ জুটবে না ওনার কপালে। রুশ্মি তুই ঘরে। বাহির থেকে আসা বরাট গলাটায় হকচকিয়ে যায় রাহা। এই রে, আজরাইলটা কি শুনে নিল নাকি? রাহা দ্রুত করে রুশ্মির বিছানার পাশে থাকা কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। বিহান ধীর পায়ে আরেকটু এগিয়ে বলল, তোর ঘরে রাহা? রুশ্মি কম্বলের নিচে মুড়ি দিয়ে থাকা রাহার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এরপর বলল, হ্যাঁ ভাইয়া, ও এখানে আছে, বেয়াদবটাকে আমার রুমে পাঠিয়ে দিস। বিহান ট্রাউজারের পকেটে হাত গুজে লম্বা পা ফেলে চলে গেল। রুশ্মি বলল, ভাইয়া চলে গেছে? উঠ, তুমি ওই খাটাসটাকে বললে কেন আমি এখানে? তাড়াতাড়ি যা, নয়তো দেরি হলে আবার বকবে। তুমি জিদান ভাই এত ভালো, তাহলে বড়মার ফের থেকে অমন খবিস একটা লোক বের হলো কি করে? রাহা পা টিপে এগিয়ে গেল বিহান ভাইয়ের রুমে। দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল। বিছানার উপর পাশে থাকা সোফাটায় ল্যাপটপে নিয়ে বসে কাজ করছে শয়তান লোকটা।
সে দরজার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখলো ড্রেসিং টেবিলটা। ওই তো ওখানে নতুন নতুন আরো কতগুলি পারফিউম যোগ হয়েছে। নিশ্চয়ই লোকটা ঢাকা থেকে নতুন নিয়ে এসেছে। আরও খুশিতে লাফাতে ইচ্ছে হলো তার। পারফিউমের প্রতি তার প্রবল যোগ। প্রতিদিন জিদান ভাইয়ের ঘর থেকে পারফিউম মাখে সে। তবে এটা সত্যি, জিদান ভাইয়ের থেকে ওই খবিশ লোকের স্মেল সেন্স দুর্দান্ত। ওই লোকটার সবগুলি পারফিউম তার একেবারে খেয়ে ফেলতে মন চায়। শুরুর মতো উকিঝুঁকি না দিয়ে ভেতরে আসবি? রাহা মুখ ব্যাংসায় ধীর পায়ে এগিয়ে আসে। কেন ডেকেছেন বিহান ভাই? নিশ্চয়ই তোর চেহারা দেখার জন্য নয়। আমার চেহারা এত সস্তা নাকি যে যাকে তাকে দেখতে দিব? কি বললি? ও ওই না আর কি, বলছিলাম আপনি কেন ডেকেছেন? বিহান টেবিলের উপর কোকের গ্লাসটা দেখিয়ে বলল, এটা খেয়ে নে। ফেটুকে রাহাত জিব্বে পানি এলো, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে সে অভিমান সুরে বলল, না আমি খাবো না। বিহান গ্লাসটা হাতে নিয়ে এগিয়ে যায়। খেয়ে নিন, লেবু আর লবণ মিশিয়ে এনেছে, গ্যাস হবে না। লাগবে না, আপনারটা আপনি খেয়ে নিন। রাহা চলে যেতে নিলেই খপ করে তার হাতের কবজি চেপে ধরে বিহান। চোখ গরম করে বলে, রাগাস না রাহা, চুপচাপ শেষ কর। আমি না খেলে জোর করবেন আমায়? দরকার পড়লে তাই করব। কেন? আপনি সবসময় আমার উপর জোর করবেন কেন? স্টুপিড, সবসময় এত কথা বলতে হবে কেন তোকে? আপনি আমার উপর সবসময় জোর করেন বিহান ভাই। কই, আমি তো আপনাকে কিছু নিয়ে জোর করি না। তুই আর আমি কি এক হলাম? পার্থক্য কি? আপনি আমি একই কথা। বিহানের উষ্ঠপুষ্ট নিগুড় দুলে উঠল। রু খানিকটা সরু করে একটু ঝুঁকলো রাহার দিকে। ফিসফিস করে বলল, সত্যি কি তুই এতটা বুঝদার হয়েছিস যে বুঝিস তুই আমি তুই একই কথা? হঠাৎ বিহান ভাই এতটা কাছে আসায় রাহাত থতমত খেলো। তাল সামলাতে না পেরে পিছনে হেলে পড়তে নিলে বিহান ওর পিছনে হাত চেপে দূরে ওকে সামলে নেয়। বিহান ভাইয়ের আচমকা স্পর্শে কেঁপে উঠল সে। দ্রুত করে নিজেকে সামলে দাঁড়ালো। এই তোর বড় হাত ধরন? বিহানের চোখে মুখে বিরক্ত ফুটে ওঠে। তোর এইটুকুন শরীরে বার স্থির হবে কবে আসবে রে রাহা? রাহা কেমন হাসপাস করে। স্টুপিড একটা, এটা নিয়ে বিদায় হওয়া আমার রুম থেকে। রাহা কপাল কুঁচকে নিচু গলায় বলে, এমন দমকাচ্ছেন কেন আপনি? বিহান কটমট করে রাহার বাহু চেপে ধরে। আহ, কত মৃদু শব্দ করে সে। বিহান তাকে টেনে দরজার বাহিরে নিয়ে গিয়ে হাতের গ্লাসটা দূরিয়ে দেয় রাহাকে। শক্ত কঠোর গলায় বলে, তুই বেয়াদবকে দেখলেই আমার প্রচন্ড রাগ হয়। ইডিয়েট, সো আউট। বিহান তর্জনী আঙ্গুল উঁচু করে করিডোরের পথ দেখিয়ে দিল। রাহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। রাহার আগে কটমট করে বলল, খুবই একটা খাটাসের বাচ্চা, খাচ্ছর ডেকে এনে অপমান করে, ধাত্রীর একটা। বিকেলবেলায় বাগানের দিকে রোশনি সহ রাফি, স্বামী জিদান, রাহা কানামাছি খেলছিল। তার পাশেই একটা পুকুর আছে। বিহান বাড়ি আসলেই মাঝে মাঝে এখানে গোসল করা। আজও দুপুরের পর বের হয়ে সবে এলো, ঘামে ভিজে জবে হয়ে। রাহাকে দেখে বলল, যা আমার টাওয়াল ট্রাউজার আর সাবান নিয়ে আয়। রাহা গাল ফুলিয়ে বলল, আমাকে কেন বলছেন? কারণ তুই পিচ্ছি, বাড়ির ছোট মানুষ, মাথায় কোনো গিলু নেই। আর ছোটদের সবাই কাজে দেয়। যা এবার। নাক ফুলিয়ে রাহা জবাব দিল, আপনার কে বলেছে আমি ছোট? আমি যদি ছোট হই, স্বামী রাফি কি? স্বামী রাফির মাথায় তো তোর চেয়ে বেশি গিলু আছে। বক বক না করে দ্রুত যা। যাব না আমি। আপনি সবসময় এমন করেন আমার সাথে। পাশ থেকে কামিলি দ্রুত করে বলল, থাক না বিহান ভাই, ও যখন না করছে আমি গিয়ে নিয়ে আসি। কামিলি বিহানের জবাবের আশা না করেই ছুটে গেল। জিদান বলে উঠল, মনে হচ্ছে ভাইয়ের জন্য কামিলির দরদ দুধের মতো উতলে উতলে পড়ে মাইরি। রুশমি রাহাকে রাগ দেখিয়ে বলল, ভাইয়ের জিনিসগুলো এনে দিলি না কেন? কেন এনে দিব? আমার কি ঠেকা পড়েছে? তোকে ভাইয়া এমনি এমনি কাদা বলে না। জিদান বলে উঠল, সাথে বলদও বলে। রাহা নাক মুখ খুলিয়ে অভিমানী গলায় বলে, ভাইয়া তুমিও? না ভাই, আমি তো শুধু বলছিলাম ভাইয়াকে আমরা মেরে দিব। সত্যি তো? তোর কি মনে হয় বনু, কেউ যেচে পড়ে বাঘের গুহায় ঢোকে? শয়তানের পাছায় আঙ্গুল দেওয়া যায় কিন্তু বিহান আরবিদ খানের সাথে উহু। ততক্ষণে কামিলি সব জিনিস এসে বিহানকে দিল। সে সুন্দর করে হাসি দেয়। তা দেখে শরীর জ্বলে রাহার।
খচ্চরটা শুধু তাকেই বকাবকি করে। যাত্রীর বিহান কতগুলি ডুব দিয়ে এসে শরীরের উপর বসে গায়ে সাবান মাখতে লাগলো, যা দেখে রাহা মুচকি মুচকি এসে গান ধরল, গসা মাজা যতই করো আসলে তুমি কাইল্লা, কোনো লাভ হইব না গো সাবান ছোড়া ডইল্লা। রাহার গান শুনে সবাই হকচকিয়ে গেল, মুখে তাদের মিটিমিটি একটা হাসি দেখা গেল। রাহা তবুও থামল না, সে নিজের মতো গান গাইতেই লাগলো। আচমকা আর চোখে বিহান বাইয়ের দিকে তাকাতে তার গলা থেমে যায়। সাবান মাখা সুদীর্ঘ বলিষ্ঠ শরীরটা শিউরে তোলার মতো। বিহানবাইকে কাইল্লা না, বরং দলাবিলে বলা যায়। পুরুষ মানুষ এত সৌন্দর্যের অধিকারী হতে হবে কেন? বিহানবাইকে একটু রাগাতে গানটা ধরেছে, কিন্তু ওই রক্ষচক্ষু দেখে এবার গান দূরের কথা, গলা শুকিয়ে এলো তার। বিহান আগুন চোখ লাল করে নিয়ে কটমট করে তাকিয়েছে রাহার দিকে। বাকি সবাই লুকিয়ে চুরিয়ে হাসছে। যদি বিহানবাই দেখে তাহলে তাদেরও রক্ষা নেই। বিহানকে এমন ক্ষিপ্তভাবে তাকিয়ে থাকতে দেখে ইতি করে রাহা গান থামিয়ে দিয়ে টোপ গিলে হাসার চেষ্টা করলো। আমতা আমতা সুরে জানালো, আসলে গানটা নতুন বের হয়েছে তো, বাজারে চলছে খুব। কি গান গাইছিলি তুই? বিহানবাইয়ের চিবানো সুর শুনে রাহার হালুয়া টাইট হয়ে যায়। মনে মনে বলে, বাঘ রাহা, বাঘ বাঁচতে চাইলে বাঘের সামনে থেকে পালা। ওই বিহানবাই আমার আসলে পেয়েছে। আমি আসছি, গান নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো। রাহাকে আর পাইকে সে দৌড়ে পালালো। রাফি চেঁচিয়ে বলল, কি হলো আপু, তুমি কি পালিয়ে যাচ্ছ? তুমি না সবসময় বলো তুমি খুব সাহসী। বাগানে ফুলের গাছের আড়ালে গিয়ে চোখ রাঙালো রাহা, হুমকি সুরে বলল, আবার তোকে একা পাই শুধু। রাফির বাচ্চা, চেঁচনি ছাড়া বর্তা বানাবো তোকে। সবাইকে মুখে হাত দিয়ে হাসতে দেখে বিহান রাগান্বিতভাবে ওদের দিকে তাকায়। মুহূর্তে সবাই চুপসে যায়। আস্তে ধীরে বাগানের ওই জায়গাটাও ফাঁকা হয়ে আসে। বিহান ফুসফুস করতে করতে ভাবে, তুই ফাঁকি বড্ড লাফাচ্ছিস, খুব বার বেড়েছিস, তোর সাথে সাক্ষাৎ বড্ড জরুরি হয়ে গিয়েছে। থামে বিহান, অবচেতন মনে আবার বিড়বিড় করে। পাখি উঠতে শিখেছে, অথচ শিকারি এখনো মাঠেও নামেনি। সন্ধ্যায় খানবাড়িতে নাস্তার আসর জমেছে। প্রতিদিনকার মতো একজনের শূন্যস্থানটা আজ ভরাট হয়ে গিয়েছে বলে ষোলকলা হয়তো পূর্ণ হয়েছে। আফসানা জাহানারা নীলা মিলে গরম গরম পেঁয়াজু আর সিঙ্গারা বেজেছে, সাথে চা বিস্কুটটা আছে। ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আফসানা বেগম, তুই কি চা নিবি বাবা নাকি কফি? সব সময়কার মতো গম্ভীর গলায় জবাব দিল বিহান, একটা ব্ল্যাক কফি। সিঁড়ি দিয়ে তখন রাহা নামছিল। বিহানের কথা শুনে তেতে উঠে মনে মনে বলে, আপনি যেমন তিতা গিলেনও শুধু তিতা জিনিসে, আস্ত তিত করলা একটা। পরক্ষণে গরম গরম সিঙ্গারা দেখে রাহা হুমড়ি খেয়ে পড়লো। এক ছুটে গিয়ে একটা সিঙ্গারা তুলে নিল হাতে। সব বুলে গরম সিঙ্গারাতে বসালো এক কামড়। মাত্র তেলে ভেজে আনা গরম সিঙ্গারা আর মুখে সইল না। আবারও সে দ্রুত মুখে ঢুকালো সিঙ্গারা, তাতে নিয়ে এসে হু হা করতে লাগলো। তার এমন কাণ্ড দেখে স্বামী রাফি আসতে লাগলো। আরমান খান বললেন মেয়েকে, আম্মা আস্তে ধীরে খাও, গরম তো। রাফি বলে উঠল, রাহা আপু খচ্চর সাচ্ছু, একেবারে অস্বাস্থ্যকর। রাহা তেতে বলল, চুপ কর বেয়াদব, কানের নিচে একটা দিব। খাওয়ার সময় এত কথা বলতে নেই। আর রাহামা, সিঙ্গারা তো আছে, পালিয়ে তো যাচ্ছে না, তুমি আস্তে খাও মা, প্রয়োজনে আরো বানিয়ে দেওয়া হবে তোমাকে। রাহা এবার মুখটা কালোই করে নিল। মিনমিন সুরে বলল, থাকলেই বা কি, সবাই এখনই সাবার করে দিবে, একটার বেশি পরে বাগেই পাবো না। রাহার কাণ্ড তীক্ষ্ণ নজরে সবটা দেখে বিহান বিরক্ত সুরে বলল, স্টুপিড একটা। বিহানের কথা শুনে উপস্থিত সবাই বুঝলো এটা সে কার উদ্দেশ্যেই বলেছে, কিন্তু কেউ কিছু বলল না, কথা আর বাড়ালো না। রাহারও পাত্তা না দিয়ে মুখ মুচড়ে ফু দিয়ে সিঙ্গারা খেতে লাগলো। বিহান ফোন টিপসে আর চোখ তুলে মাঝখানে দেখে খাওয়ার মাঝে ডুবে থাকা রাহাকে। ফোলা ফোলা গোল দুটি দিয়ে যে যখন ফু দিচ্ছে তখন অদ্ভুত অস্বস্তি হচ্ছে বিহানের মাঝে। নিজেকে বড্ড কষ্টে দাঁতে দাঁত চেপে সামনে রাখছে সে। মেয়েটা আসলে একটা বিরক্তিকর, সবসময় এমন কিছু না কিছু করবে যেটা বিহান দেখতে চায় না। মেয়েটা বরং সেটা করেই তার অশান্তি বাড়িয়ে দেয়। জিদান পেঁয়াজু হাতে নিয়ে বলল, মা পেঁয়াজুতে কি পেঁয়াজ দিয়েছ নাকি অন্য সব কিছু দিয়েই কাম সেরে ফেলেছ? ততক্ষণে চা নিয়ে এসেছেন জাহানারা আর আফসারা বেগম। চোখ ফাঁকিয়ে বললেন তিনি, একটা দিব অসভ্য ছেলে, কাজ সারা কি? হ্যাঁ, খেয়ে দেখ।
জিদান পেঁয়াজ উলট পালট করে বলল, না মানে বাঙালি মায়েরা পেঁয়াজের মাঝে পেঁয়াজ কম দিয়ে বাকি সব কিছু দিয়ে কাজ সেরে ফেলে, তো তাই বলছিলাম আর কি। রাহা খেতে খেতে বলল, দোকানের ওই দুটো পেঁয়াজ দিয়ে বানানো পেঁয়াজুর থেকে বড় মাঠটা বেস্ট। তুই বনু এমন লোক, যেখানে আদর পাবি সেখানেই বেশি বেশি তেল মারবি। এসব কি কথা জিদান ভাই? হ্যাঁ দেখেছ বড় বাবা, তোমার পচা ছেলে কি বলে? রায়হান খান কিছু বলার আগেই বিহান চেঁচিয়ে উঠল, খাবার সময় এত কথা কিসের তোর রাহা? মুখটা কি একটু বন্ধ করতে পারিস না? রাহা কথার ফুসরতা আচমকা বলে ফেলল, না। মুহূর্তে জায়গাটা কেমন নীরব হয়ে গেল। সবাই একে অপরের মুখের দিকে তাকালো। বিহান মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না। এমন সহজ সরল উত্তরটা দিয়ে রাহা স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো বিহানের দিকে। তীক্ষ্ণ লাল চোখ দিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই তার উপর হামলে পড়বে। রাহা শুকনো ডোক গিলল, হাসার চেষ্টা করে বলল, আসলে আমার পড়া আছে, অ্যাসাইনমেন্ট বাকি আছে, আমি যাচ্ছি। সিঙ্গারার প্লেটটার মাঝে আরো কয়েকটা পেঁয়াজ তুলে রাহা দৌড়ে দিল। বিহান কটমট চোখে তাকিয়ে তার দিকে। পেয়াদবটা এখনই উষ্টা খেয়ে পড়বে। মনে মনে এটা ভাবতে ভাবতে রাহা হোঁচট খেয়ে পড়তে পড়তেই নিজেকে সামলে নিয়ে সিঁড়িতে উঠল। স্বামী চেঁচিয়ে বলল, আপু সিঙ্গারাগুলি নিয়ে নিলে কেন? দিয়ে যাও দুটো, গু খা গিয়ে। রাহা এক ছুটে গিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিচ থেকে জাহানারা বেগম মেয়েকে বকতে লাগলেন। রাহার কাণ্ডে বাপ চাচারা হাসতে লাগলো। বিহান কপির মগে গম্ভীরভাবে চুমুক দিয়ে ভাবতে লাগলো, কত দূর পালাবি তুই রাহা? পালিয়ে যাবি বা কত দূর? তোকে বিহান আর দিন দেখে নিবে, খুব ভালো করে দেখে নিবে। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে, কিন্তু রাহা আসেনি। সে নাকি পরে খাবে। রায়হান খান আরমান খান ডাকলেও আসলো না মেয়েটা। দুপুরে খাবার খেতে বসে যা হলো, রাহা আর বিহানের সাথে খেতে বসতে চাইবে না, এটাই স্বাভাবিক। বিহান বরাট গলায় উচ্চস্বরে বলল, স্বামী যা গিয়ে রাহাকে ডেকে আন। গিয়ে বলবি আমি ডেকেছি, এখনই যাতে নিচে আসে। আমাকে যদি উপরে যেতে হয় তবে ওর জন্য কিন্তু সেটা ভালো হবে না। তার 1 মিনিট পার হলো না, রাহাকে নিচে আসতে দেখা গেল। বিহান বেশ ভালো করেই জানে এই মেয়েকে ভয় না দেখালে কথা শুনবে না। বজ্জাত হাঁটি না একটা। সবাই চুপচাপ করে খাবার খাচ্ছে। খাবার টেবিলে সব সময় যাও কথা হয় তাও কেবল রাহা বলে, আর রাহার জন্যই অন্যদের কথা বলতে হয়। তবে পরিবেশটা আজ অন্যরকম, যেন রাহার জম বসে আছে আজ। তাই চুপচাপ ভদ্র মেয়ের মতো খাবার খাচ্ছে সে। বিহান খাওয়ার ফাঁকে ফাঁকে একবার দুইবার চোখ তুলে দেখছে ও মেয়েটাকে। নিজের ফাতের গরুর গোস্তের বেশ বড় একটা পিস বিহান কামিলির ফাতে তুলে দিল। মেয়েটা হাস্যোজ্জ্বল মুখে কেবল তাকালো বিহান ভাইয়ের দিকে। বিহানও ইশারায় খেতে বলল। রায়হান খান ছেলের এহেন কাজে সন্তুষ্ট হন। তিনি বেশ বুঝতে পারেন দুপুরে কামিলি চিংড়ি চেয়েছিল, আর সেটা রাহা তুলে নিয়েছে বলে এখন বিহান নিজে কামিলির পাতে গোস্ত তুলে দিল। ওনার এই ছেলে চুপচাপ, রাগী আর গম্ভীর হলেও সব দিকে নজর রাখার মতো বৃহৎ এক গুণের অধিকারী। তাদের এই দৃশ্য দেখে রাহার শরীর জ্বলে উঠল। রাগে দাঁত কটমট করলো তার। শয়তান খুবিস একটা লোক, বাড়ির সবার সাথে ভালো, শুধু তার বেলাতে দমক বক আর রাগারাগি। মনে মনে হাজারটা বকাবকি করলো সে বিহান ভাইকে। ক্ষিপ্ত ভঙ্গিতে এক নজরে তাকিয়ে রইল তার দিকে। তখন বিহানের চোখ ওর উপর পড়তে রাহা তাকে দেখিয়ে মুখ মুচড়ে খাবার ছেড়ে উঠে গেল। রাত প্রায় 10টার উপরে। রাহা নিচে নেমেছে ফ্রিজে কিছু নেবে বলে। যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ কিছু না কিছু তার খেতেই হবে। রান্নাঘর থেকে টুকটাক শব্দ শুনে রাহা এগিয়ে গেল। আফসানা বেগম তখন কফি বানাচ্ছেন। এখন কি করো বড় মা? তুই এখানে কেন? কিছু লাগবে? না, ওই দেখতে এলাম ফ্রিজে কিছু আছে নাকি। রাহার বোকা বোকা হাসি মুখ দেখে হাসেন আফসানা বেগম। তোর জন্য কি ফ্রিজ খালি রাখা যাবে? দেখ ফিরনি পায়ের সন্দেশ আর কমলা ডালিম আছে। বিকেলের দিকে বিহান আনলো। সত্যি? হ্যাঁ। রাহার ডালিম খুব পছন্দ। সারাক্ষণ কুটকুট করে খেতে তার ভীষণ ভালো লাগে। ডালিম, কমলা, পেয়ারা, লিচু, আম, সফেদা তার খুব পছন্দের ফল। কয়েক বছর আগে বিহান ভাই বাগানে আম, লিচু, পেয়ারা, সফেদা গাছ লাগিয়েছে। এত বছর আম ধরবে
এবছর আম ধরবে, গত বছরই লিচু গাছে পাকে পাকে মিষ্টি লিচু ধরেছিল। রাহা ভিডিও কলে উচ্ছ্বাসের সাথে বিহান ভাইকে লিচু ভর্তি গাছ দেখিয়েছিল। অবশ্য বিহান ভাই বেশিক্ষণ দেখেনি, বজ্জাত লোকটা একটু পরে কল কেটে দিয়েছিল। মা যা তো, কপিটা বিহানের ঘরে দিয়ে রাহা কপাল কুঁচকে তাকালো আফসানা বেগমের দিকে, আশ্চর্যিত কণ্ঠে বলল, আমি? হ্যাঁ যা, তুই দিয়ে একটু। তোর বড় বাবা সেই কখন আমাকে ডেকেছে ওষুধের জন্য। যা মা, তাড়াতাড়ি দিয়ে, ঠান্ডা হয়ে গেলে ছেলেটা আবার চেঁচাবে। ও গরম গরম কফি খেতে পছন্দ করে। আফসানা বেগম রাহার হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে গাড় ফিরিয়ে এক পলক দেখালেন চিন্তিত রাহাকে। কফি হাতে রাহা ঠাই মেরে দাঁড়িয়ে আছে। কি করবে এখন? কফিটা কি দিয়ে আসবে নাকি এখানেই ফেলেই চলে যাবে? পরে যদি কফি না পেয়ে চিৎকার চেঁচামেচি করে, যদি জানতে পারে সে কফি না দিয়ে নিজের ঘরে চলে গিয়েছে, তাহলে আর রক্ষা রাখবে না জাদ্রেলটা। সেই ভাবনাতে রাহা কফির মগ নিয়ে গেল উপরে। দরজার সামনে গিয়ে হুট করে ঢুকে যেতে চাইল, পরক্ষণে থামলো সে। বিহান ভাই উইদাউট পারমিশন ছাড়া তার ঘরে ঢুকে একদম পছন্দ করেন না। মনে পড়ল তার 2 বছর আগের ঘটনা। সেদিনও এভাবেই না বলে হুট করে বিহান ভাইয়ের ঘরে ঢুকে পড়েছিল। বিহান ভাই তখন প্যান্ট পরছিল। তাকে এভাবে নক না করে ঢুকতে দেখে খুব জেরেছিল। এরপর তাকে পুরো 1 ঘন্টা ওই রুমে কান ধরে দাঁড় করে রেখেছিল বিহান ভাই, আর সে বসে বসে ল্যাপটপ ঘাঁটছিল। সেদিনের সে শাস্তির কথা ভুলেনি সে। পায়ে সে কি ব্যথা পেয়েছিল। এরপর থেকে রাহা আর কারো ঘরে ঢুকার আগে নক না করলেও বিহান ভাইয়ের ঘরে ঢুকার আগে অবশ্যই নক করে। বিহান ভাই, আসবো? ভেতর থেকে লোকটার রাশবাড়ি গলা শোনা যায়, আয়। রাহা ভেতরে ঢুকে। বিহান তখন সোফায় ল্যাপটপ নিয়ে কাজ করছিল। রাহা কফির মগ নিয়ে ফা টিপে টিপে ভেতরে এলো। আপনার কফি। রাহা তো রাহাই, ওকে দিয়ে কি আর কোনো কাজ সুস্থভাবে হয় নাকি? ঘরে ঢুকে ঠিক সোফার সামনে টেবিলে গিয়ে যেই না কফির মগটা রাখতে যাবে, অমনি মগটা উল্টে কতটা কফি নিচে পড়ে গেল। মগটা ট্রে থেকে নিচে পড়ার আগে খপ করে ধরলো রাহা। ভয়ার্থ নজরে তাকালো তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী লোকটার দিকে। মানুষটার এই নজর দেখলেই তার ভয় হয়। সবসময় কেমন তালগোল পাকিয়ে গুলিয়ে যায়। বয়ে বয়ে রাহা ডোক গিলল। বোকা বোকা একটা হাসি টানলো অদরে। আসলে বড় মাটা এত ভরে দিল কফি, তাই। বিহান তখনও সুচালো নজরে তাকিয়ে পর্যবেক্ষণ করছে ভয়ার্থ রাহাকে। রাহা দ্রুত পরিস্থিতি সামলাতে বলল, আমি এখনই মুছে দিচ্ছি। রাহা দৌড়ে গিয়ে মপটা নিয়ে এলো। সেটা দিয়ে দ্রুত করে ফ্লোরটা মুছে পরিষ্কার করতে লাগলো। ঠান্ডা বার গলায় বলল বিহান, এইখানটা ক্লিন কর, দাগ বসে যাবে। রাহা তো সবটাই পরিষ্কার করলো। বিহান ভাই আর কিসের কথা বলছে? মপ হাতে নিয়ে সে ঘুরে ঘুরে বলল, কোথায় বিহান ভাই, কোথায় পরিষ্কার করব? মরার উপর খাড়ার গা বলে একটা প্রবাদ আছে না, ওইটাই বোধহয় হলো রাহার সাথে। মপের সাথে বেঁধে টেবিলে থাকা ক্রিস্টাল ফুলদানিটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। তা দেখে রাহার মুখটা একেবারে চুপসে গেল। অসহায় মুখ করে সে তাকালো বিহান ভাইয়ের দিকে। ইসরে, এটা তো বিহান ভাইয়ের খুব পছন্দের টপ ছিল। কত করে বলেছিল বিহান ভাই, টপটা আমাকে দিয়ে দিন না, এটা আমি আমার টেবিলে সাজাবো। কিন্তু বিহান ভাই কোনোদিন তাকে টপটা দেয়নি। সবসময় দমকে বলতো, হাত লাগাবি না ওটাই। আর সেই টপটাই নাকি সে ভেঙে ফেললো। এখন কি হবে? টপ ভাঙার অপরাধী বিহান ভাই না জানে কি করে তার উপর। এর চেয়ে ভালো ছিল কফির মগটা নিয়ে এই ঘরে না আসায়। রাহার খুব কান্না পেল। বিহান ভাই যদি এবার তাকে মারে? আমি ইচ্ছে করে করিনি বিহান ভাই, বিশ্বাস করুন। বিহান রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো। রাগান্বিত চোখে রাহার দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, একটা কাজও কি তুই ঠিক করে করতে পারিস না? ননসেন্স। সব কাজে তোর কিছু না কিছু ঘটালে তোর হয় না। আমি দেখিনি, বিশ্বাস করুন। ভুল হয়ে গিয়েছে, মাফ করে দিন না বিহান ভাই। রাহার আদো আদো মুখটা দেখে থমকে যায় বিহান। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। রাহা এক পা বাড়াতেই বিহান তড়িত বেগে এগিয়ে গিয়ে রাহার হাত টেনে আনে। ক্রুদ্ধ নয়নে তাকায় রাহার পায়ের দিকে। খালি পায়ে গাদাটা ওগুলি পরিষ্কার করতে যাচ্ছিল। বিহান রাগী গলায় ধমকে বলে ওঠে, কোনো কাজ তোকে দিয়ে ঠিক করে হয় না। কবে বড় হবি তুই রাহা? কবে সবকিছু বুঝতে শিখবি? ইডিয়েট। রাহা অপরাধী ভঙ্গিতে
মাথা নিচু করে নেয়। লঘু আওয়াজে জবাব দিয়ে বলে, আমি যথেষ্ট বড় হয়েছি বিহান ভাই, আমি এবার ইন্টারে পড়ি। কানের নিচে ঠাটি একটা দিলেই বুঝে যাবি তুই একটুও বড় হসনি, এখনো বাচ্চামোর স্বভাবটা ছাড়িসনি। বললামই তো আমার ভুল হয়ে গিয়েছে, তবুও আপনি ধমকাচ্ছেন। আপনি সব সময় আমার সাথে এমন করেন। বিহান দাঁতে দাঁত চাপলো, অল্প সময় নিয়ে পিছলে বলল, তোর এই ছেলে মানুষই করা বিষয়টা আমাকে অশান্তি দেয়, বড্ড বিরক্ত বোধ করি আমি। শুনেছিস তুই রাহা? আই রিপিট অ্যাগেন, ফার্স্টেড ফিল করি স্টুপিড। রাহার এবার কান্না পেল, মাথা নিচু করে দুই হাত সমানে কচলে যাচ্ছে। বিহান শটান হয়ে দাঁড়িয়ে সবটা খেয়াল করছে। মেয়েটার কমলা আবাযুক্ত চিকন কোমর, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। বিহান দ্রুত ঘাড় বাঁকিয়ে নিল। পরিস্থিতি আজ করে দমকে উঠলো আবারও। ওই কাঁদবি না, আমার সামনে এক ফোঁটা চোখের পানি বের হলে সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখবো, কেউ আটকাতে পারবে না কিন্তু। রাহার এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে মন চাইলো, কিন্তু ভয়ও হলো আবার। সত্যি যদি বিহান ভাই সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখে, সেই চিন্তা করে রাহা অনবরত নাক টানলো যে চোখ দিয়ে কোনোভাবে পানি না পড়ে। আস্ত রাক্ষস একটা, এক নম্বরের জল্লাদ। বিহান আর চোখে এক পলক রাহাকে দেখে নিজে এগিয়ে গেল টুকগুলো পরিষ্কার করতে। কাছের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে ফ্লোরটা মপ দিয়ে পরিষ্কার করে মুছে নিল। এরপর রাহার দিকে ফিরে মোটা গলায় বলল, কোথাও যাবি না, এখানেই দাঁড়া। বিহান ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে চোখ তুলে তাকালো রাহার দিকে। মেয়েটা এখনো নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। ওর নাক টানার দৃশ্যটা দেখে যে কারো হাসি আসতে বাধ্য। বিহান গভীর নয়নে দেখলো দৃশ্যটা। অদ্ভুত এক হাওয়া তার ঠোঁট ছুঁয়ে গেসে গেল। সে সহজাত ভঙ্গিতে এগিয়ে গেল নিজের কাবার্ডের দিকে। সেখান থেকে একটা মলম নিয়ে আবারও এগিয়ে এলো রাহার দিকে। বিহান ভাইকে আসতে দেখে চোখ উপরে তুললো রাহা। দুজনের চোখে চোখ পড়লো। বিহান ভাইকে স্থির হয়ে তাকিয়ে থাকতে দেখো অগত্যা রাহাই দৃষ্টি নিচু করে নিল আবারও। বিহান কথা ছাড়াই রাহার বাহু ধরে ওকে বিছানায় বসিয়ে দিল। আচমকা কাজে হক চকিয়ে গেল মেয়েটা। বরকে তাকালো বিহান ভাইয়ের দিকে। বিহান রাহার আশ্চর্যজনিত দৃষ্টি দেখে নীরবে নিঃশব্দে হাঁটু গেড়ে নিচে বসে পড়লো। রাহা তো বম্বের মতো সন্দিহানে প্রশ্নাত্মক নয়নে তাকিয়ে বিহান ভাইয়ের মুখের দিকে। আশ্চর্য, লোকটা নিচে বসেছে কেন, কি করতে চাইছে? বিহান কোনো রকম কথা না বলে চুপচাপ রাহার পাটা নিজের হাঁটুর উপরে রাখলো। আচমকা কাজে বিস্ময়ে হকচকিয়ে গেল রাহা। বিহান ভাইয়ের স্পর্শ লাগতেই পুরো শরীরটা দুলে উঠলো বৈদ্যুতিক শকের মতো। তৎক্ষণাৎ সে নিজের পাটা দ্রুত বিহান ভাইয়ের হাঁটুর উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিহান উল্টো তার পায়ের গোড়ালি চেপে ধরে বলে উঠলো, হু, একটুও নড়বি না। গলাটা শুকিয়ে এলো রাহার। অনুভব করলো ভেতরের কাঁপুনি। বড্ড অস্বস্তিতে ভেতরটা রাহার ছটফট করা শুরু করলো। বিহান নিঃশব্দে রাহার পায়ের কানি আঙ্গুলে মলমটা আস্তে ধীরে লাগিয়ে দেয়। হঠাৎ অদ্ভুত কারণে রাহার ভেতরটা উত্তোলিত হওয়া শুরু করেছে। আজব, বুকের ভেতরটা এত দরপড় করছে কেন তার? কোনো রকম আবারও ডুব গিলল রাহা। মলম লাগিয়ে বিহান মাথা তুলে তাকালো বিছানায় বসে রাহার দিকে। এখনো তার হাঁটুর উপরে পড়ে থাকা পা ছুঁয়ে আছে বিহান। আলতো নয়নে রাহার দিকে তাকিয়ে অদ্ভুত কোমল স্বরে বলল সে, কবে বড় হবি তুই রাহা? আর কবে অন্তত নিজেরটা বুঝতে শিখবে? বিহান ভাইয়ের এমন নরম কণ্ঠ শুনে শরীর শিউরে উঠল রাহার। গায়ে কাটা দিয়ে উঠল, এমন লেগেছে। ভেতরের তীব্র অস্বস্তিতে সে কোনো রকম উঠে দাঁড়ালো। বিহান ভাইয়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হাঁসফাঁস করতে লাগলো। বিহান তখন এভাবে হাঁটু মুড়ে কিয়ৎক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। প্রলব অস্বস্তি আর কৌতূহলে প্রশ্ন করে বসলো রাহা, বিহান ভাই, আপনার কি কিছু হয়েছে? শরীরে জ্বর, নাকি আপনার ভূতে ধরেছে? শান্তশিষ্ট মেজাজটা হুট করে গরম হয়ে গেল বিহানের। বিরক্তিটা হজম করে কপাল কুঁচকে সে খেকিয়ে উঠল, কেন না, আপনি যে এভাবে নরম সুরে আমার সাথে কথা বলছেন, তাই মনে হলো আপনাই ভূতে ধরেছে। স্টুপিড কথাকার, মাঝে মাঝে তোকে মনে হয় আস্ত গিলে ফেলি রাহা। বোকা রাহা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি বললো এটা বিহান ভাই? তার মানে আমি এমনি এমনি বলি না, আপনি আসলেই রাক্ষস বিহান ভাই? বিহানের মেজাজ এবার সত্যিই তিঙ্গে উঠলো। দাঁত কটমট করে বলল, ওই না, আসলে রাহার কথা জড়িয়ে আসে। সে দ্রুত রুম ছেড়ে বের হতে চাইলে শক্ত গলায় বলে উঠে বিহান,
এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ? রাহা থমকে দাঁড়ায়, বোকা বোকা হেসে বলে, রাত অনেক হয়েছে বিহান ভাই, ঘুমাতে যাই। কেমন? গুড নাইট। রাহা কিছু বলা কিংবা পালানোর আগে বিহান ওর দিকে দৃষ্টি স্থির নিবদ্ধ করে পা বাড়ায়। শার্টের বোতামে হাত দিয়ে একটা একটা করে বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতে থাকে রাহার দিকে। হতভম্ব রাহা নির্বোধের মতো প্রশ্ন করে, কি করছেন বিহান ভাই? বিহান শার্টের বোতাম খুলে এগিয়ে আসতে আসতে ক্ষীণ গলায় বলে, আমি কাইল্লা কি না তা তোকে দেখাতে হবে না রাহা। আমাকে দেখে যে গান গাইলি, তোর সেই গানের মর্মার্থ বুঝাবি না আমায়? বয়ে রাহার অন্তরাত্মা কাঁপছে, ছোট্ট শরীরটা নড়ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বিহান ভাইয়ের আগানোর তালে হতভম্ব কিন কর্তব্য বিমূঢ় রাহা এক ফা করে পিছিয়ে যেতে লাগলো। সমস্ত চিন্তা তার গলা পাকিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার! বিহান ভাই এভাবে এগিয়ে আসছে কেন? রাহার কথা জড়িয়ে যায়, ক্ষীণ ধরে আসা গলায় বলে, তবু আপনি? বিহান অযথা কথা বলে না কখনো, মেপে মেপে কম কথা বলার গম্ভীর লোক সে। শার্টের লাস্ট বাটনটায় এবার হাত রেখে আরেকটা পা এগিয়ে গেল সে। কি করছেন বিহান ভাই? আমি কেমন সেটা তোকে দেখাচ্ছি। আপনি শার্ট খুলছেন কেন? গাদা নাকি তুই? বললাম না দেখাচ্ছি। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার সামনে শার্ট খুলছেন, এ কেমন কাজ আপনার? সি সি সি। বিহান শেষের বোতামটা খুলে শার্টটা আরেকটু নামিয়ে দিল। কলারটা পেশিবহুল বাহুর কাছে এনে ফস্ত বুকটা উদাম করলো। এরপর দমকে বলল, শাট আপ ড্যাম, জাস্ট লুক অ্যাট মি। বিতু রাহার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিহান ভাইয়ের কি হলো হঠাৎ? এমন অদ্ভুত আচরণ করছে কেন? মাথা কাজ করে না রাহার। কি বলবে, কি করবে সব যেন গুলে খেয়ে নিয়েছে। ফেটুক রাহা। কি যেন বলছিলি? কোন গানটা গাইছিলি? কি লাভ হবে না বলতো আবার? আপনি এত বেহায়া বিহান ভাই? ছি, লজ্জা শরম বোধ হয় গোসলের সাথে ধুয়ে ফেলেছেন। তাতে তোর কি? তাকা এদিক, এবার ভালো করে দেখে বল কোন দিক দিয়ে আমি কাইল্লাম। বয়ে ভেতরটা কাফে রাহার, কথা ঠিক করে আসে না গলা দিয়ে। আমতা আমতা করে জানাই, আমি কি আপনায় বলেছি নাকি? তো কাকে বলেছিস স্টুপিড? আমি তো গান গাইছিলাম। ওই গানটাই কেন গাইতে হলো তোর? সাবান সোডা দিয়া আমি ছাড়া কে মাখছিল? আশ্চর্য তো বিহান ভাই, আমি এমনি এমনি গান গাইছিলাম। কেন? আমার ইচ্ছা হয়েছিল। ওটা আমাকে দেখে গিয়েছিস না? হ্যাঁ। একদমই না। বিহান আরেক কদম এগিয়ে এলো। কুঞ্চিত ব্রুর মাঝে একটা সরু সুকৌশল তুলে প্রশ্নাত্মক সুরে বলছিল, হ্যাঁ। কিছু না। গানটা আমাকে দেখে গিয়েছিস তো? রাহা বয়ে ফিসিয়ে যায়, নির্বোধ নিস্তেজের মতো বিহান ভাইয়ের দিকে তাকিয়ে একবার উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পরক্ষণে মাথা দুই পাশে নাড়িয়ে দ্রুত বলে আবারও, না, একদম না। বিহান গম্ভীর শক্ত অভিমুখে এবার রাহার চিবুক চেপে ধরে দাঁড়ালো, সূক্ষ্ম কণ্ঠে বলে, এদিকে তাকা, ভালো করে দেখে বল আমায় কাইল্লা লাগে কিনা। কি আশ্চর্য বিহান ভাই, এর মাথা মোটা কি আজ খারাপ হয়ে গিয়েছে নাকি? রাহা চোখ মুখ খিচে নিয়েছে। মেয়েটাকে অস্বস্তিতে জমে যেতে দেখে বাঁকা হাসে বিহান। তার কেমন পৈশাচিক এক আনন্দ হলো মনে। সে আবারও শক্ত গলায় দমকে বলল, তাকা এখানে। রাহা থুতনি থেকে হাত না সরানোতে উপরন্তে না পেয়ে রাহা সত্যিই তাকালো সামনের দিকে। লাশ সরম বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। বিহান ভাইয়ের খাঁজ কাটা এই ফুলু বুক দেখে শিউরে উঠল রাহার শরীর। তড়িতের জলকে সর্বাঙ্গ কেঁপে উঠল। অদ্ভুতভাবে বুকের ভেতর স্পন্দন তো হঠাৎ তীব্র আকার ধারণ করলো তার। দিন দুনিয়া বলে বোকার মতো এক নজরে রাহা তাকিয়ে রইল বিহানের উদম বুকের দিকে। তার এমন চোখের পলক না পড়া দৃষ্টি দেখে কপাল কুঁচকে এলো বিহানের। ভ্রুকুটি করে সে একবার নিজের উদাম বুকের দিকে তাকিয়ে আবারও চোখ দিল রাহার ওপর। মেয়েটা নিঃশ্বাস আটকে বরফের মতো জমে দাঁড়িয়ে আছে। ভেতরের মাত্রাতিরিক্ত তীব্র জ্বরের প্রভাবটা সামলে উঠতে পারল না ওইটুকুন রাহা। তার জ্বর সামলাতে না পেরে ওখানে জ্ঞান হারালো সে। নিস্তেজ শরীরটা নিয়ে ডলে পড়ল নিচের
দিকে ফ্লোরে পড়ার আগে বিহান এক হাতে বাড়িয়ে চেপে ধরল রাহাত ছোট্ট শরীরটা। মুহূর্তে অবচেতন রাহাত সমস্ত বারটা ছেড়ে দিল বিহানের উপর। আচমকা ঘটনায় বিহানও খানিকটা আশ্চর্য হলো, সেই সাথে কিছুটা বিরক্ত। কপাল কুঁচকে তার বুকের উপর ডলে পড়া রাহার দিকে নজর দিল। ক্ষীণ স্বরে চিবিয়ে বলি, স্টুপিড মাথামোটা একটা লম্বা শ্বাস ছাড়লো বিহান। নিজের বুকের সাথে রাহা লেপ্টে আছে। ওর শরীর থেকে মিষ্টি একটা বাচ্চা বাচ্চা ঘ্রাণ আসছে। গাদাটা যে এখনো বেবি পাউডার মাখে। উদুম বুকে রাহার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। বিহানের বুকে জলশ্বাস বইতে শুরু করলো বুঝে। তাতে দাঁত চেপে নিজের অশান্তি দমন করতে চাইলো। রাহার কানের কাছেই ছিল তার মুখটা। ফিস ফিস করে বলল সে, তুই আমার সেই অশান্তির নাম রাহা, যে অশান্তি সইবার ক্ষমতা আমি বিহান আরবিদের নেই। বিহানের শরীর মেজাজ গরম হতে শুরু করলো। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার বিরক্তির আরেক নাম মেয়ে, যে ক্ষণে ক্ষণে অশান্তি অস্থিরতা দিয়ে আমার বুক ছিন্ন বিচ্ছিন্ন করে। ডোক গিলল বিহান। গলার অ্যাডাম সাফলটা দারুণ ভঙ্গিমায় উঠানামা করলো। বিহান অনেকটা বিরক্ত সুরে বলল, তোকে দেখলে আমার বড্ড বিরক্ত লাগে রে রাহা। সেই সময়টা আমি খুব অশান্তি আর অস্থিরতায় ভুগি, খুব বেশি। আমার বিরক্তি আর অশান্তির কারণ তুই। আই হেট ইউ রাহা। অচৈতন্য রাহা বিহানের কোনো কথাই শুনতে পেল না। অবশ হাত পা নিয়ে মিশে রইল বিহানের বুকের উপর। মেয়েটাকে ওভাবে তার বুকে মিশিয়ে রেখে আস্তে ধীরে নিজের শার্টের বোতামগুলি আবারও লাগিয়ে নিল বিহান। এরপর রাহাত ছোট্ট তুলতুলে শরীরটাকে পাজা কোলে তুলে নিয়ে ছুটল তার রুমের দিকে। রাত হয়েছে অনেকটাই, নিচে কেউ নেই। বিহান ধীর পায়ে রাহার রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকতে হতাশ হলো সে। লম্বা করে গরম নিঃশ্বাস জেরে ফেলল। রুমটা পুরো এলোমেলো হয়ে আছে। রাহা সব সময় কার মতো অগোছালো। উল্টো দিকে সবকিছু তার গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা ছাড়া কিছু ভালো লাগে না। সব দিক দিয়ে রাহা আর সে উল্টো পথের প্রতীক। বিছানায় কিছু জামা কাপড়, টেডি, বই ছড়িয়ে আছে। বিহানের একটু বিরক্ত লাগলো। চোখ মুখ কুচকে সে রাহার অচৈতন্য শরীরটা বিছানায় রাখলো নরম ভাবে। এরপর শটান হয়ে দাঁড়িয়ে ট্রাউজারের দুই পকেটে হাত গুজে গাঢ় নয়ে তাকালো রাহার মুখের দিকে। নিষ্পাপ এক বাচ্চার মতো আদুরে লাগছে রাহার মুখটা। বিহান ওর মুখের দিকে গভীরভাবে তাকিয়ে বিড়বিড় করে বলে, তুই বড্ড আদুরে রাহা, তবু আমার অশান্তি আর অস্থিরতার কারণ তুই। বিহান গভীর তীক্ষ্ণভাবে তাকিয়ে রয়েছে রাহার মুখ পানে। মেয়েটা সেন্সলেস হয়ে গিয়েছে, অথচ তার জ্ঞান ফেরানোর বিন্দুমাত্র চেষ্টা করলো না বিহান। উল্টে খানিক ঝুঁকে রাহার কপাল থেকে ছোট ছোট চুলগুলি সরিয়ে দিল। তখনই নজর গেল মেয়েটার গলার কাছে। ফর্সা শিমুল তুলার মতো তুলতুলে দুধে ধোয়া গলাটা উন্মুখ হয়ে আছে। ফর্সা স্কার্ফ সরে গিয়ে গলার অনেকটা নিচ পর্যন্ত দৃশ্যমান। বিহান তাকিয়ে থাকার দুঃসাহস করলো না। ঘাড় ফিরিয়ে নিজের কপাল স্লাইড করতে করতে শুকনো ডুব গিলল সে। পায়ের কাছে থাকা কম্বলটা হাত দিয়ে বাড়িয়ে দিয়ে ডেকে দিল রাহাকে। মনে মনে ভাবে, কোনো লেভেলের গাধা হলে বডি দেখে অজ্ঞান হয়ে যেতে পারে। অতঃপর বাঁকা চোখে নজর বুলিয়ে ফিস ফিস করলো সে, মাথা মোটা স্টুপিড কোথাকার। আমার বডি দেখে সেন্সলেস হয়ে গেছিস ইডিয়েট। অথচ দাঁত চিবিয়ে বিহান থেমে গেল। অতঃপর বিরক্ত নিয়ে প্রস্থান করলো রাহার রুম থেকে। নয়তো দেখা যাবে বিরক্তির মাত্রা এত বাড়বে যে অচৈতন্য রাহাকেই তুলে ঠাটিয়ে সর বসাতে ইচ্ছে করবে। সকালের মিষ্টি রোদ অম্বরে সোনালি আবার ছড়িয়ে দিয়েছে। পাখিদের কিচিরমিচির শব্দ বাড়ছে, সেই সাথে খানবাড়ির ব্যস্ততা। 3 গিন্নি আর বাড়ির কাজের লোক মিলে বাড়ির সকলের জন্য সকালের নাস্তা বানাচ্ছে। শনিবারের দিন বিদায় আজও রাহা অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাকিদের মতো তার চা খেতে মন চায় না। সেই খায় গরম গরম 1 গ্লাস দুধ। হরলিক্স কমপ্লিন রাহার খুব পছন্দের। যেখানে স্বামী রাফি 13-9 বছর হয়েও ওদের এসব ভালো লাগে না, সেখানে রাহা প্রতিদিন হরলিক্স খায়। মাঝে মাঝে পাউডার দুধ বাচ্চাদের মতো ছেটে ছেটে খাওয়ার অভ্যাস আছে তার। ঘুম থেকে উঠে ফোলা ফোলা চোখ আর এলোমেলো চুল নিয়ে রাহা হাতে 1 মগ হরলিক্স নিয়ে বারান্দায় এলো। এই বারান্দাটা দিয়ে সকালের বাগানের স্নিগ্ধ কোমল দৃশ্য উপভোগ করা যায়। মগে 1 চুমুক দিয়ে সে বাগানে তাকাতেই থমকে যায়। চোখ দুটো মার্বেলের মতো বড় বড় করে তাকিয়ে থাকে ওদিকে। বিহান ভাই আটসাট করলে একটা গেঞ্জি পরে ব্যায়াম করছে বাগানে। ওনার ফুলও চেস্ট আর পেশিবহুল বাহু দেখে স্তব্ধ হয়ে গিয়েছে রাহা। বোকার মতো বেল বেল করে তাকিয়ে আছে সেদিকে। ফর্সা হাতের নীল রঙগুলি
ফুলি ফেঁপে উঠেছে। মারাত্মক লাগছে বিহান ভাইকে। এক ঘোরের মধ্যে রাহা যেন বিভোর হয়ে গিয়েছে। মনে পড়লো কাল রাতের সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা। এত কাছ থেকে বিহান ভাইয়ের উদম বুক দেখে ভেতরের সেই অনুভূতির স্মরণ হলো তার। কিছুক্ষণ নিজের সেই ব্যাকুল মিষ্টি অনুভূতির মাঝে ডুবে থেকে হঠাৎ মাথা জ্বালা দিয়ে উঠল। টের পেল তার গাল আর কান গরম হয়ে গিয়েছে। কেন দোয়া বের হচ্ছে আশ্চর্য। নিজের গালে নিজে মৃদু সাপোর্ট মেরে রাহা একা একাই বিড়বিড় করে বলেছি, রাহা বিহান ভাইয়ের দিকে কবে থেকে তুই দুষ্ট দুষ্ট নজর দেওয়া শুরু করলি? রাহা বারবার চোখের পাপড়ি জাপটি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে, তবুও তার বেহায়া চোখ জোড়া ঘুরে ফিরে বাগানের দিকে যায়। বিহান ভাই তখন দুই হাতে মাটিতে ঘাসের উপর ফেলে একের পর এক ফুসাপ দিচ্ছে। রাহার গলা শুকিয়ে আসে। এই লোক এত সুন্দর বডি বানালো কি করে, তার চিন্তার বিষয়। ভেতরটা তার কেমন চটপট করে। কোনো রকম ডোক গেলে নিজের সাথে এক প্রকার যুদ্ধ করেই পিছন ফিরে যায়। নজর দিতে হলে অন্যদের দিকে নজর দেয়। দেশে কি ছেলের অভাব আছে নাকি রে রাহা? দরকার পড়লে ফোনে কোরিয়ান ছেলেদের দিকে নজর দেয়। তবুও ওই খাড়াস বিহান ভাইয়ের দিকেই কেন রে? রাহা ডোক গিলল। নিজেকে কোনো রকম বুঝিয়েও বেহাইয়া রাহা আবারও গাড় ফিরিয়ে এক পলককে দেখে নিল বিহান ভাইকে। এরপর মাথা থেকে দুষ্ট ভাবনা জেরে দৌড় দিল একটা। রাহা বারান্দা ছাড়তে বিহান তীক্ষ্ণ নজরে তাকালো সেদিকে। যেন বেশ কিছুক্ষণ ধরে বোকা রাহাকে সে পর্যবেক্ষণ করছিল ওর আড়ালে। এবারও যেতে গম্ভীর বিহান ঠোঁট নাড়িয়ে বলে উঠল, স্টুপিড একটা। সকালে নাস্তার টেবিলে বিহান ফ্রেশ হয়ে এসে দেখলো বাকি সবাই আছে, শুধু রাহা ছাড়া। সবটা দেখে সে চুপচাপ বসলো, কপাল কুঁচকে খানিক তিক্ত সুরে জানতে চাইল, সবাই কি এসেছে? পাশ থেকে জিদান বলল, সবাই উপস্থিত আছি ভাইয়া। তাহলে রাহা কোথায়? কামিলে হাসি মুখে জবাব দিল, ও তো নিজের খাবার নিয়ে রুমে চলে গিয়েছে বিহান ভাই। মুহূর্তে মুখটা কেমন লাল হয়ে গেল বিহানের। বজ্জাতটা নিজের রুমে খাওয়া কবে থেকে শিখলো আবার? বিহানের মেজাজটা এবার এরপরেই খারাপ হলো। কোনো রকম করে সে নাস্তাটুক শেষ করে উঠে পড়লো। রাহা বিছানায় শুয়ে শুয়ে কার্টুন দেখছিল ল্যাপটপে। 2 বছর আগে খুব অনুনয় করে হাতে পায়ে ধরে বিহান ভাইকে দিয়ে আনিয়েছিল এটা। ল্যাপটপের পড়াশোনার বদলে কার্টুন আর মুভি দেখে বেশ মজা পায় সে। এমন সময় দরজায় টোকা পড়লো। কার্টুন দেখতে দেখতে রাহা গলা উঁচু করলো, কে? আর কোনো শব্দ এলো না। পকেটে হাত গুজে স্বয়ং বিহান ভাই উপস্থিত হলো রুমে। আচমকা নিজের ঘরে বিহান ভাইকে দেখে থতমত খেলো রাহা। ল্যাপটপ ফেলে দিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। পাগলের মতো এদিক ওদিক খুঁজে টেবিল থেকে স্কার্ফটা গলায় তুলে নিল। 2 হাত দিয়ে চুল ঠিক করে ডোক গিলতে গিলতে প্রশ্ন করলো, আপনি? বিহান উত্তর দিল না। পকেটে হাত গুজে থম মেরে দাঁড়িয়ে এতক্ষণ রাহার কর্মকাণ্ড দেখছিল। এবার সুচালো নজর বুলালো ঘরের ওপর। কাল রাতে যেমন দেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। উল্টো সকালে বোধ হয় আরো এলোমেলো করেছে অলস অগোছালো মেয়েটা। বিহান ভাইকে এভাবে গম্ভীর রাশবাড়ি মুখে নিজের ঘর পর্যবেক্ষণ করতে দেখে ঘাবড়ে যায় রাহা। নিজের ঐতিহাসিক বোকা বোকা মন বুলানো হাসি হাসার চেষ্টা করে বলল, আসলে আম্মু এখনো রুমে আসেনি তো, তাই। রুমটা কেমন বস্তির মতো করে রাখিস কেন? তুই কি যাযাবর? মুহূর্তে হাসি গায়েব হয়ে গেল রাহার। মাথা নিচু করে নিল সে। আমতা আমতা করে মন খারাপ সুরে বলল, আম্মু এসে গুছিয়ে দিবে। মেজমাকে কেন করতে হবে? তুই কি প্রতিবন্ধী? নিজের কাজগুলি নিজে করতে পারিস না? প্রতিবন্ধী শব্দটা রাহাকে যেন আঘাত করলো। সামান্য একটুর জন্য ওই পাষাণ লোকটা তাকে প্রতিবন্ধী বলবে? অভিমানী রাহার চোখ দুটি চলচল করে উঠল। গাল ফুলিয়ে দিয়ে এসে চোখ তুলে তাকালো বিহান ভাইয়ের দিকে। ক্লেশ কণ্ঠে আতশোয়াভাবে শুধালো, আপনি এভাবে বলতে পারলেন আমায় বিহান ভাই? রাহার অমন মৌকার কণ্ঠ শুনে বিহান দাঁত কেটে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। অতঃপর চিবিয়ে জানতে চাইল, কিভাবে বলেছি তোকে? ওই যে প্রতিবন্ধী, নিহাত আমি গোছগাছ করতে জানি না। আমার কাজগুলি আম্মু করে দেয়, তাই বলে আপনি আমায় প্রতিবন্ধী ডাকবেন? আমার কাজ তো আম্মুই করে দেয়, আপনাকে তো আর বলি না আমার কাজগুলি করে দিতে। কথার জোরে শেষের বাক্যটা রাহার মুখ দিয়ে যে আচমকা ফসকে গিয়েছে তা তার মুখ দেখে বেশ বোঝা যাচ্ছিল।
বেচারি বোধহয় নিজেকে সামলাতে না পেরে বলে ফেলেছে, কিন্তু এখন আফসোসও করছে, বুঝাই যায়। রাহা আবারও মাথা নিচু করে নিল। বিহান শক্ত কণ্ঠে বলল, সেই সাহস তোর আছে? আর না, তুই বললেই আমি তোর কাজ করে দিব, সেটা তো আমি জানি। আর যাই হোক, আমার কাজ বিহান ভাই ইহ জম্মে করে দিবে না। আকাশ পাতাল এক হয়ে গেলেও না, দুনিয়া কেয়ামত হলেও না। বিহান দাঁত কটমট করে মনে মনে বলল, সব জেনে বসে আছিস তুই স্টুপিড। সকালে নাস্তার টেবিলে গেলি না কেন? সবাইকে রেখে নিজের রুমে খাবার এনে খাওয়া, এটা কোন ধরনের অসভ্যতা? আপনার জন্যই তো, আপনার থেকে দূরে থাকার জন্যই তো ঘরে নিয়ে চলে এসেছি। আপনার সামনে যেতে চাই না বলেই তো। আপনার সামনে গেলে আমার কেমন কেমন জানি লাগে বিহান ভাই। কিরে, কি জিজ্ঞেস করলাম তোকে? দমকে উঠল বিহান। রাহান নড়ে চড়ে দাঁড়ালো। মনের কথাগুলি সাহস করে আর মুখে বলা হলো না। ওই আসলে আমার ইচ্ছে হয়েছিল। তোর আজে বাজে ইচ্ছের লাগাম টান, নয়তো তোর লাগাম আমি এমনভাবে টানবো যে আর উঠেও দাঁড়াতে চাইবি না। রাহা নীরবে মাথা নিচু করে ফুসফুস করতে লাগলো। বিহান ভাইকে মনে মনে ইচ্ছে মতো বকছে মেয়েটা, নিশ্চিত। পার্টদার যেন তোর এমন মনে হওয়া কাজ করতে না দেখি। গটিট। রাহা উপর নিচ মাথা নাড়ল। বিহান আগাগোড়া রাহাতে এক পলক বুলিয়ে নিয়ে প্যান্টের পকেটটা হাত গুজে চলে যেতে লাগলো আবারও। রাহা কটমট করে মিনমিন সুরে বলল, লাগাম টানবে? সাহস কত! যেন আমার লাগাম শয়তানটার হাতে তুলে দেওয়া হয়েছে। আচমকা রাহা মাথা তুলে তাকিয়ে দেখে বিহান থেমে গিয়েছে। তাকে থামতে দেখে গাবড়ে গেল রাহা। বয়ে ঢুক গিল সে। জাদ্রেলটা কি শুনে নিল নাকি? সে তো মনে মনে বলেছে, ওই খাটাসটা শুনবি কি করে? এখন কি হবে? বিহান প্যান্টের পকেটে হাত গুজে রেখে খানিক ঘাড় ঘুরালো, ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙ্গুল উঁচু করে শাসিয়ে বলল রাহাকে, আর কখনো তোর এমন ফুলকো ফেস নিয়ে আমার সামনে আসবি না। আই রিপিট অ্যাগেইন, আসবি না। সেই কখন থেকে রাহা কেঁদে কেটে অস্থির। বাড়িতে বাবা চাচা নেই, দুজনেই বেরিয়েছে। পারিবারিক ব্যবসা আছে তাদের, 3-4টা ইট ভাটা আছে, রড সিমেন্টের বড় ব্যবসাও আছে। তাছাড়া ধানের মিল সহ বাজারে কয়েকটা সবজির বিশাল বড় আড়ত আছে। আবার এলাকায় একটা কারখানা খোলার চেষ্টা করছে গত বছর থেকে। ব্যবসা বাণিজ্যের সব কাজ আরমান খান আর সাদমান খানই দেখাশোনা করেন, সাথে থাকে জিদান খান। রায়হান খান যেহেতু এলাকার চেয়ারম্যান, তাই ওনাকে দুই দিকটাই সামলাতে হয়। বাকি দুইজন বাড়িতে নেই, তিনি এখনো বের হননি। তাই রাহা বড় বাবাকে পেয়ে কেঁদে কুটে বিচার দিচ্ছে ছেলের নামে। বিহান ভাই তাকে খুব বকেছে, প্রতিবন্ধী বলেছে। বড় বাবাকে এর বিচার করতেই হবে। তিনি সেই কখন থেকে মেয়েকে বুঝাচ্ছেন, ঠিক আছে বলবে, কিন্তু তার কান্নার নাম নেই। এখনই বকতে হবে বিহান ভাইকে। আর কাঁদে না বা। বিহান তো বাড়িতে খুব একটা থাকে না, তাই সবাইকে নিয়ে একসাথে বসে খাবার খাওয়া পছন্দ করে। তুমি খাবার ঘরে নিয়ে গিয়েছো বলে হয়তো একটু রেগে গিয়েছে মা। না বড় বাবা, তুমি এখনই বিচার করো, তোমার ছেলেকে বকা দাও। কি হয়েছে এখানে? কে কাকে বিচার করবে? হঠাৎ গুরু গম্ভীর কণ্ঠ শুনে চমকে যায় রাহা। হকচকিয়ে পুরো শান্তও হয়ে যায়। আতঙ্কিত নয়নে তাকিয়ে দেখে বুক টান টান করে দাঁড়িয়ে থাকা বিহান ভাইকে। সবসময় কার মতো সেই গম্ভীর ভাব। রাহা মুহূর্তে কান্না ভুলে যায়। এতক্ষণ রায়হান খান এত বুঝ দিয়েও যাকে কান্না থামাতে পারলো না, সে বিহানকে দেখা মাত্রই স্বাভাবিক হয়ে গেল। রাহার এহেন কাজে রায়হান খান হতভম্ব হয়ে যান। বিষয়টা কি ঘটল তিনি বোঝার চেষ্টা করেন। বিহান রসকসীন মুখ নিয়ে রাহার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে, যেন নিজের প্রশ্নের উত্তর চাইছে আবারও। রাহা ডুব গিল। রায়হান খানের উদ্দেশ্যে বলল, বড় বাবা, আমার কাজ আছে। ওই বড় মা তখন অনেকগুলি কাজ দিয়েছে আমায়, সেগুলি করতে হবে। কত কাজ করতে হয় আমার তুমি তো জানোই না। আমি যাই। হ্যাঁ, তুমি সাবধানে যেও, কেমন? রাহার হঠাৎ ফল্টিবাজি রূপ দেখে রায়হান খান ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। রাহা ভদ্র মেয়ের মতো বিহান ভাইয়ের পাশ কাটিয়ে সুর করে চলে গেল। ও যেতে রায়হান খান শব্দ করে হাসলেন। আমাদের রাহা একটু ছেলে মানুষই বাপ। ওকে তুমি বেশি শাসন করো না। বেশি শাসন না করলে অল্পতেই ইস্রে যাবে বাবা। শাসন ভালো, কিন্তু অতিরিক্ত শাসন ভালো না। আমাদের বাড়িতে ওই রাহাই
অনেকটু বেশি ছেলে মানুষই করে, কিন্তু মেয়েটা একদম নিষ্পাপ বাচ্চার মতো। ওকে বেশি শাসন করলে হিতে বিপরীত হতে পারে বাবা, পরে দেখা যাবে অতিরিক্ত শাসনে বিগড়ে গিয়েছে। বিহান এবার আর জবাব দিল না, কিন্তু মনে মনে ঠিকই বলল, ওকে বিগড়ে যেতে দিলে তো ও বিগড়ে যাওয়ার দ্বারের কাছে গেলেও ওর লাগাম আমি বিহান আরবিদ খান খুব শক্ত হাতে টেনে ধরবো, এমনভাবে ধরবো যেন উঠে দাঁড়ানোর ক্ষমতা না থাকে ওই ইডিয়েটের। ও আপু, বিহান ভাই তো আমাদের জন্য কিছু আনলো না। রশ্মি নিজের ল্যাপটপে বসে মুভি দেখছে, কিন্তু রাহা সেই কখন থেকে কানের কাছে জ্ঞান জ্ঞান করছে। সে কিছুতেই শান্ত ভাবে মুভি দেখতে পারছে না রাহার জন্য। পাজিটা একটু পর পর এটা ওটা জিজ্ঞেস করছে। শান্তিতে মুভিটা পর্যন্ত দেখতে নিজেও দেখছে না, তাকেও দেখতে দিচ্ছে না। ও আপু, বলো না আপু, বিহান ভাই এবার আমাদের জন্য কিছু আনলো না কেন? রাহা, ভাইয়া কিছু আনলো না কেন সেটা আমি কি করে বলবো বলতো? বিহান ভাই তো প্রতিবার বাড়ি ফেরার সময় আমাদের জন্য এত এত গিফট আনে, প্রতিবারই আনতে হবে এমন কোনো কথা আছে রে পাজি? তো আনতে হবে না? আমরা এতগুলি ভাই বোন আছি, বাড়িতে 1.5 বছর পর লোকটা এলো, আমাদের জন্য কিছুই আনবে না? এবার রশ্মি টু শব্দটিও করলো না। রাহা বড় আপুর উত্তরের অপেক্ষা করে আর ধৈর্য ধরতে না পেরে বলল আবারও, ও আপু, বলো না কেন আনেনি? রশ্মি হতাশ হলো। রাহার চরিত্র তার জানা, যতক্ষণ মন মতো একটা উত্তর না পাবে তার আর সমাধান হবে, ততক্ষণ বকবক করে সবাইকে অস্থির করে দিবে। লম্বা নিঃশ্বাস ফেলে বলল রশ্মি, আমি জানি না, তুই ভাইয়াকে জিজ্ঞেস কর গিয়ে। এবার কোনো বিরক্ত নয় রাহা, আমাকে মুভিটা শেষ করতে দে, এরপর পড়া আছে আমার। বড় আপুর ধমক শুনে বাধ্য রাহা চুপ হয়ে গেল, কিন্তু স্থির হতে পারল না। যেন কেন গিফট আনলো না সেটার জন্য সে অস্থির হয়ে গেছে। কপালে বাস তুলে বেহায়া রাহা আবারও তীক্ষ্ণ আওয়াজ তুলে, ও আপু, আপু, ভাইকে এবার আমাদের গিফট দিতে ভুলে গিয়েছে? সেটা তো আর আমার জানার কথা না। না, এমনি তো হতে পারে বিহান ভাই আমাদের সকলের জন্য গিফট এনেছে, কিন্তু কাল দিতে ভুলে গিয়েছে। হ্যাঁ, হতেই পারে, বিহান ভাই নিশ্চয়ই ভুলে গিয়েছে। যাই, আমি গিয়ে মনে করিয়ে দিয়ে আসি। চটপটে রাহা দ্রুত বিছানা থেকে নেমে খালি পায়ে ছুটল বিহান ভাইয়ের দিকে। রশ্মি পিছন থেকে বারণ করেছে, সেসব উপেক্ষা করে রাহা চলে গেল। রাহা, বোনামা, যাস না ভাইয়ের রুমে, আবার বকা খাবি। রশ্মি কপাল কুঁচকে বিড়বিড় করতে থাকে, না জানে কাদা মেয়েটা আবার গিয়ে কি করে ভাইয়ার ঝাড়ি খেয়ে এসে চোখ মুখ ফুলায়। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।